Okay, good morning. তোমরা মোটামুটি আইডিয়া আছে যে ইদানিং বিল্ডিং এর নিরাপত্তার জন্য শুধু বিল্ডিং এর নিরাপত্তা না, সেখানে অন্যান্য যে প্রপার্টি থাকে বিল্ডিং ছাড়াও বিল্ডিং এর যে প্রপার্টি স্টোর করা হয়, সর্বোপরি হিউম্যান লাইফ এগুলির প্রোটেকশনের জন্য, নিরাপত্তার জন্য ফায়ার ডিটেকশন সিস্টেম এটা করা হয়, যেগুলি আমরা মুখে মুখে বলি, কিন্তু এগুলির মধ্যে আসলে অনেক কিছু ডিফারেন্স আছে টার্মগুলির মধ্যে। একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে ডিটেকশন, আর একটা হচ্ছে সাপ্রেশন। সো মোটামুটি সব বিষয়গুলি আমাদের কাছে ক্লিয়ার হবে এবং আমাদের স্কোপগুলি আমরা বুঝতে পারবো। ওকে, প্রিভেনশন হচ্ছে ওই জিনিসটা যেটা ঘটনা ঘটে যাওয়ার আগে করা হয়, সেটা হচ্ছে প্রিভেনশন। সাপ্রেশন হচ্ছে ওটা যেটা ঘটনা ঘটে যাওয়ার পরে করা হয়, অর্থাৎ আগুন লেগে গেছে তখন এটাকে নিভিয়ে ফেলার যে প্রচেষ্টা, সেটা হচ্ছে সাপ্রেশন। প্রিভেনশন হচ্ছে লাগবে না সেই ব্যবস্থা করা। আর ডিটেকশন হচ্ছে আহ, রোগ বা ডিজিজ এগুলি আইডেন্টিফাই করা, ডায়াগনোস করা। এটার যেমন অনেক রেঞ্জ আছে, আমরা জানি অনেক কিছু কিছু রোগ আগের থেকে বোঝা যায়, কিছুটা একদম শেষ পর্যায়ে ধরা পড়ে। তো এই ডিটেকশনেরও এরকম আসলে, ডিটেকশন মানে তো অবশ্যই সেটাকে আইডেন্টিফাই করা, কিন্তু সেটার একটা লেভেল আছে। তো লেভেলটা হচ্ছে যেমন আগুন লেগে যাওয়ার পরে জানতে পারলাম আগুন লাগছে, এটা তো আমাকে কেউ বলার দরকার নেই, আমি তো আগুন দেখেই বুঝতে পারবো। কিন্তু যদি ধোঁয়ার লেভেলে বা গরম হয়ে যাচ্ছে সেই লেভেলে যদি এটাকে আইডেন্টিফাই করা যায়, সেটাকে আমরা আর্লি ডিটেকশন বলি, এবং সেটা হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করে। তো সবচেয়ে প্রথম হচ্ছে প্রিভেনশন, এটা করা হবে ডিজাইনের মাধ্যমে। আর ডিটেকশন হচ্ছে যে হ্যাঁ, ডিজাইন তো করেছিলাম কিন্তু তারপর লেগে গেছে, লেগে যাওয়ার পরে সেটা যত আর্লি ধরা যায়। আর এটা হচ্ছে লেগে যাওয়ার পরের কাণ্ড কারখানা। তাহলে ডিটেকশন অন সর্ট অফ মাঝামাঝি জায়গায়। আচ্ছা, এখানে কিছু বাংলা জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রিভেনশন কেন করা হয়। তো এটা হচ্ছে যে এই পর্যায়ে করলে খরচ সবচেয়ে কমে যায়। মানে হচ্ছে যেহেতু ঘটনাই ঘটেনি, তাহলে এটা এখানে সেরকম কোনো আর্থিক ক্ষতি হবে না। বাট এটা ঠিক যে প্রিভেনশনের জিনিসপত্রগুলি বসাতে গেলে সেটার একটা দাম আছে। সো শিশুর কস্ট ইয়ে হবে। সো একটা বিল্ডিংয়ে প্রিভেনশনের কিছুই নেই, তাহলে কিন্তু ওটার কোনো খরচ নেই, কিন্তু লেগে গেলে আগুন লাগলে কিন্তু আর কিছুই বাঁচবে না সেই দিক থেকে। সো প্রিভেনশনের জন্য কিছু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগে, এটা ইন্স্যুরেন্সের মতো আর কি। কিন্তু দুর্ঘটনা ঘটলে তখন ওগুলি কেন না কেন কাজে লাগে। আর এই প্রিভেনশনের জন্য ডিজাইনে যা করা হয় শুধু সেগুলি করে বসে থাকলে হবে না, এগুলি মানুষের মধ্যে সচেতনতার দরকার আছে। কেননা অনেক সময় এই জিনিসগুলি চালাতে জানলে হয়তো থামিয়ে দেওয়া যেত, কিন্তু দেখা গেছে যে সবই আছে, কিন্তু এগুলি মানুষ সচেতন না যে এগুলি দিয়ে এই কাজ করা যায়। তো এই ধরনের একই সাথে ডিজাইনে বিষয়গুলি রাখা, আর একটা হচ্ছে সেগুলির সাথে তারা যেগুলি ওখানে যে মানুষ মনে রাখতে হবে যে একটা বিল্ডিংয়ে কিন্তু যখন ঘটনা ঘটে তখন শুধু বিল্ডিংয়ের ব্যবহারকারীরা থাকে না, গেস্ট এবং মানে মার্কেট প্লেস হলে অনেক বাইরের লোকজন থাকে। সো এটা কোথায় কী ধরনের লোক লাগবে, শুধু যদি বসত বাড়ি হয় তাহলে ওখানে যারা আবাসিক লোক তাদের ট্রেনিং দিলেই যথেষ্ট, কিন্তু যখন মার্কেট প্লেস হয় তখন তো ওখানে বাইরের প্রচুর লোক আসে। সো তখন সেগুলি কিভাবে ম্যানেজ করা হবে, এত লোক কোন পাথে কী যাবে, সেক্ষেত্রে অনেক কিছু থাকে ওই বিল্ডিংয়ের সুবিধার মধ্যে, সেগুলি প্রোভাইড করতে হয় যাতে প্যানিকড অবস্থায় লোকজন ইজিলি ওখান থেকে বের হতে পারে। কারণ মনে রাখতে হবে একটা বাসা বাড়িতে বা আবাসিক এলাকায় হলে কিন্তু ওখানকার যারা থাকে শুধু তারা সংখ্যায় কম হয় এবং তাদেরকে আইডেন্টিফাই করা যায়। সো তাদেরকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসাটা খুব ইজি। মার্কেট প্লেসের ভবিষ্যৎ মানে পোটেনশিয়াল কাস্টমার কারা কারা কখন মার্কেট ভিজিট করবে, উই ডোন্ট নো দিস। সো সেখানকার যারা আসলে বলা যেতে পারে যে ভিজিটর্স, এই ভিজিটরদের ট্রেনের মধ্যে আনা ইম্পসিবল একটা ব্যাপার। তো অর্থাৎ প্যানিকড অবস্থায় আনট্রেন্ড লোকজন ছোটাছুটি করবে, সেটা মাথায় রেখে কিন্তু তার ডিজাইনটা করতে হয়। দুটোর মধ্যে মূল ফারাকটা বোঝার চেষ্টা করো। আবাসিক এলাকায়
ওই বিল্ডিংয়ের মধ্যে ডিজাইনে যে সমস্ত ফিচার রাখা হয় সেটা একটু এর জন্য ইজি হয়ে যায়, ধরে নেওয়া হয় যে লোকজনকে আমি প্রপারলি গাইড করতে পারবো। আর ওখানে সেটা করা যাবে না। তো এখন উন্মত্ত জনতা ছোটাফেটা করবে, সেই অবস্থায় তাদেরকে অটোমেটিক কিছু চিহ্ন টিহ্ন দিয়ে দেখাই দেওয়া, এই পথে এই পথে, এই ব্যবস্থাগুলি প্রচুর ওখানে থাকতে হয়, প্রচুর পরিমাণে। আবাসিক এলাকায় সে অতটা না থাকলেও চলে, সিঁড়িগুলি বাসিন্দাদের কিন্তু দেখিয়ে দেওয়া যায়। ওখানে কিন্তু সেটাকে শুধু দেখালে হবে না, তাকে গাইড করে নিতে হবে। তো এই জন্য আমরা প্রিভেনশন লেভেলের বিষয়গুলিকে বলছি যে ডিজাইনের কাজ, ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম হচ্ছে অপারেটরদের কাজ। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? যারা ওইটা ব্যবহার করবে সেই সময় যখন চলবে তখন যে সমস্ত লোক ওখানে দায়িত্বরত থাকবে তারা হচ্ছে অপারেটর। আর বিল্ডিং শুরু হওয়ার আগে যে সমস্ত প্ল্যান প্রোগ্রামিং করতে হবে এবং বিভিন্ন জিনিসপত্র বলে দিতে হবে যে এগুলি বসাও, সেটা হলো ডিজাইনের কাজ। প্রিভেনশন ডিজাইনের ভূমিকা আছে, পরের স্টেজগুলিতে ডিজাইনারের ভূমিকা নেয়। সো এখানে এই তিনটা যে জিনিস আমরা বললাম এর মধ্যে প্রিভেনশন বিষয়টা আসলে ধীরে ধীরে এসব ডিজাইনের মধ্যে দিয়ে চলে আসবে। অর্থাৎ আমরা এগুলি কত দূরে কি বসাইতে হয়, যেহেতু বলছি ওটা ডিজাইন রিলেটেড, তাহলে ওই ডিজাইনের সংক্রান্ত বিষয়গুলি আমরা এখানে বলবো যে কি দিয়ে ডিজাইন করতে হয়, এটাকে কত দূরে বসাতে হয়, এটার অসুবিধা কি, এটার প্রপার্টি কি ইত্যাদি আমরা এখন বলতে যাচ্ছি। তো এইটা বলার জন্য প্রথমে আমরা বেছে নিয়েছি ফায়ার ডিটেকশনের অ্যালার্ম সিস্টেমকে। তো আমরা মনে করতে পারো যে ডিজাইনে তো সবই বলবো, তো এটা প্রথমে আসলো কেন? দেখো, সাপ্রেশনের যন্ত্রপাতিটা সাধারণত মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা হ্যান্ডেল করে। ওই যে এখানে যে দেখালাম যে সাপ্রেশন শেষে যেটা আছে, এই যে, তো এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা এটা হ্যান্ডেল করে। কিন্তু আমরা ওগুলির কিছু ছবি টবি দেখাবো, এবং কারণ এগুলি পাম্প টাম্প এই টাইপের জিনিস। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা মূলত এই ফায়ার ডিটেকশনের অ্যালার্ম সিস্টেম এগুলির ডিজাইনের সাথে জড়িত থাকে। সো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স হিসাবে সাপ্রেশনের যন্ত্রপাতিগুলির ডিজাইন রুল এখানে আমরা বলবো না, কিভাবে ইউজ করতে হয়, কত দূরে বসাতে হয়, এগুলি বলবো না, কিন্তু এগুলির ক্ষেত্রে পুরাটাই বলবো। সো এই ডিটেকশন অ্যালার্ম সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস, এটা সাধারণত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ইকুইপমেন্ট দিয়ে এই কাজটা করা হয়, এবং তারা আসলে সেন্সর হিসেবে থাকে এবং তারা ওটাকে সেন্স করে ইভেন্টটাকে, সেটা স্মোক অথবা হিট এই ফর্মে, মানে আগুন তখনও লাগেনি, আগুন লাগার আগে আমরা জানি যে হিট তৈরি হয় বা ধোঁয়া তৈরি হয়, এই লেভেলে এটাকে আইডেন্টিফাই করা, এই ধরনের জিনিসটার নাম হচ্ছে ডিটেকশন। আর অ্যালার্ম সিস্টেম হচ্ছে ওয়ান্স ইট ইজ আইডেন্টিফাইড যে এটা একটা ঘন্টা বাজানোর বা একটা ব্যবস্থা করা, এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম, অথবা অ্যানাউন্সমেন্ট চালু করা, অথবা ফায়ার সার্ভিসকে অটোমেটিক ফোন ডায়াল করে ডেকে আনা। আর যদি অটোমেটিক করতে না পারি, অ্যাটলিস্ট অপারেটররা ডিটেক্ট হওয়ার পরে দ্রুত যাতে ওখানে ফোন করতে পারে সে সমস্ত ব্যবস্থা করা। তো এই হচ্ছে ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম। আবার বলি, ডিটেকশন মিনস কিছু সেন্সর ইউজ করবো, আর অ্যালার্ম সিস্টেম হচ্ছে এই ঘটনাটাকে সবাইকে জানাবো এবং ইভ্যাকুয়েশন প্রসেস শুরু করব, সবাই বেরিয়ে যাও এবং ফায়ার সার্ভিসকে ডাকা। এই যে এটার জন্য যে কমিউনিকেশন সিস্টেম একটা আমরা এখানে ইউজ করতেছি, সেইটার নামই হচ্ছে অ্যালার্ম সিস্টেম। তো এখানে দুটো পার্ট আছে, ওয়ান ইজ ডিটেকশন সিস্টেম, অ্যানাদার ইজ অ্যালার্ম সিস্টেম। তো ডিটেকশন সিস্টেমগুলি কী করে বসাতে হয়, কত দূরে পরে কী ধরনের ডিভাইস বা সেন্সর আছে, আর অ্যালার্ম সিস্টেমের মধ্যে কী কী আছে, এটা আমরা এখানে রুল বা নিয়মগুলি উইথ ডিজাইন দেখাচ্ছি, পরে আসতেছে। বাট এফাকে একটু বলে নিই যে ইট ইজ আলটিমেটলি এ সিকিউরিটি মেজার। তো সেই জন্য এর আগে আমরা যে কমিউনিকেশন ওই যে বিষয়গুলি ছিল, বিল্ডিংয়ের সিকিউরিটির জন্য কমিউনিকেশন আগের মডিউলে, সেখানে কিন্তু আর্থিং বা লাইটিনিং সেটা যেমন একটা নিরাপত্তার বিষয়, ফায়ার ডিটেকশন ওটা কিন্তু নিরাপত্তার বিষয় হিসাবে ওখানে মেনশন করেছিলাম, কিন্তু ডিটেলে যাইনি। এখন আমরা ডিটেলে যাচ্ছি যে এই অ্যালার্ম সিস্টেম, ডিটেকশন অ্যালার্ম সিস্টেম বোথ, মানে এটা একসাথেই সাধারণত উচ্চারণ করা হয়, কারণ শুধু ডিটেকশন লাগালে হবে না, তোমার অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা নেই, কেউ জানতে পারলে না লাভ হবে না, আর শুধু অ্যালার্ম সিস্টেমও হবে না, দুটো আসলে একই সিস্টেমের পার্ট, বাট ইট ইজ অফকোর্স ডিফারেন্ট দ্যান সাপ্রেশন সিস্টেম, বিকজ ওইটা বলছি যে আমাদের স্কোপের মধ্যে নাই, ওই পাম্প টাম্প এগুলি সাধারণত আমরা করি না।
তো এইটা যে সিস্টেমের কথা বলতেছি এটার মধ্যে থাকছে হচ্ছে স্মোক ডিটেক্টর, মানে ধোঁয়াকে সে ধরতে পারে বা ডিটেক্ট করতে পারে, হিট তাপ তাপকে ধরতে পারে। হুম। তারপরে ওয়াটার ফ্লো সেন্সর আছে, এরকম টাইপের জিনিস। এগুলি অটোমেটিকও হয়, ম্যানুয়ালও হয়। আচ্ছা, এবার আসি অ্যালার্ম সিস্টেমের মধ্যে। এইটা ম্যানুয়াল বলতে তো আমরা জানি যে মনুষ্য অপারেটেড, বা আর অটোমেটিকটা হচ্ছে যেটা ও নিজে নিজেই অ্যালার্মটা বাজাতে পারবে, আরেকজনকে ঘটনা দেখে তারপরে বাজাতে হবে না। দুই ধরনেরই থাকে, প্রত্যেক বিল্ডিংয়ে দুই ধরনের রাখতে হয়। শুধু এক ধরনের রাখলে ম্যানুয়াল, আর শুধু অটোমেটিক দিলেও সেখানে ম্যানুয়াল রাখতে হয়। বোঝা গেল কিনা ব্যাপারটা? ইফ ইট ইজ ম্যানুয়াল তাহলে একটা রাখলেই হবে, আর যদি অটোমেটিক হয় তাও কিছু কিছু ম্যানুয়াল রাখতে হয়, বিকজ অফ সিস্টেম ম্যাল ফাংশন হলে অ্যাটলিস্ট কেউ হাত দিয়ে বাজিয়েও সতর্ক করতে পারে, অতটুকু ব্যবস্থা রাখতে হয়। অফকোর্স অটোমেটিক সিস্টেম বেশি কস্টলি হবে, এবং দুইটা সিস্টেম যে একসাথে থাকে তা না। মানে যেমন আমরা বাড়িতে যদি আইপিএস ইউজ করি, তাহলে আমরা বিদ্যুৎ যেটা নিচ্ছি সেটার যত ক্যাপাসিটি, আইপিএসের ক্যাপাসিটি তত থাকে না, কিন্তু সামান্য থাকে, কিছু কিছু কাজ সে করে দেয়। একইভাবে ওরকম আমি যদি ম্যানুয়াল করি তাহলে ম্যানুয়াল আমার পুরাটাই থাকবে, আর যদি অটোমেটিক করি অটোমেটিক পুরাটা থাকবে, কিন্তু ম্যানুয়াল থাকবে কিছু 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 কিছু, যাতে ওইটা যদি বাই চান্স কাজ না করে তাহলে অ্যাটলিস্ট কিছু সংকেত যাতে বাজানো যায়, ঘন্টা টন্টা বাজানো যায়, এরকম একটা ব্যবস্থা থাকে। সো এরা সেই জন্য যদি অটোমেটিক আমরা করি তাইলে ম্যানুয়াল ওই সিস্টেমে কিন্তু থাকবেই, বাট সেটা গোটা সিস্টেমকে কাভার করবে না। সেই জন্য আমরা এটা ডিফাইন করছি এইভাবে যে যেই সমস্ত ডিভাইস নিজে নিজেই কোনো রকম ম্যানুয়াল ইন্টারভেনশন, মানে হচ্ছে মানুষের হস্তক্ষেপ ছাড়া সে মোটামুটি ওটাকে আইডেন্টিফাই করতে পারে এবং কলও করতে পারে। যেমন কল মানে হচ্ছে যে ঘন্টা বাজিয়ে দিল অথবা ফোন ডায়াল করে ফেললো, এটা করা যায় ডেজিগনেটেড নাম্বারে, যে ফায়ার সার্ভিসের নাম্বারে, এইভাবে আর কি। তো এই জিনিসটাকে আমরা বলতেছি যে অটোমেটিক, এবং সে কিছু কিছু জিনিসকে বন্ধ করে দিতে পারে, যেমন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এয়ার কন্ডিশনিং ইত্যাদি, এবং সাপ্রেশন সিস্টেম চালু করে দিতে পারে। আমরা কিন্তু সাপ্রেশন নিয়ে এখনো কিছু বলিই নাই, বলছি শেষের দিকে আছে, একটু দেখাবো। এটা হলো যে সে এমন আছে যে পানি ঢেলে দিল, এটাকে বলে স্প্রিংকলার আর কি, আর ওখানে বাল্ব ফেটে পানি পড়ে আগুনটাকে নিভাই থাকে, সেগুলি কিন্তু অটোমেটিকেরই অংশ, কারণ কোনো মানুষকে যে কিন্তু এটা করতে হয় না। তো তোমরা তো জানো যে মানুষও কিন্তু পানি নিয়ে ফাইট করতে যায়, ফায়ার ফাইটাররা, সেই পানি আর এই পানি এক না, ওটা হচ্ছে হোস পাইপের মধ্যে দিয়ে পানি দেয়, আর সাপ্রেশন সিস্টেমের অটোমেটিক হচ্ছে স্প্রিংকলার। এনিওয়ে সবগুলি দেখার সুবিধা মানে সুযোগ তোমরা পাবে যে একটা অটোমেটিক ফায়ার ডিটেকশন সিস্টেমে কী কী কম্পোনেন্ট থাকে, তার মধ্যে প্রধান কম্পোনেন্টগুলি কী কী। প্রথমত অটোমেটিক ডিটেক্টরস থাকে, তোমরা অনুমান করছো যে কমপক্ষে এটা দু ধরনের হয়, একটা হলো স্মোক, একটা হিট, যদিও আরও কয়েক প্রকারের নাম বলবো, ওগুলি ওটার মধ্যে দিয়েই সাব ক্লাসের মতো ব্যাখ্যা করে দিব। একটা হচ্ছে অ্যালার্ম থাকে, একটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, এফএসিপি কথাটা আমাদের এরপর থেকে বারবার আসবে। তোমরা ইলেকট্রিক্যাল ডিজাইনের ওগুলি দেখেছো যে লাইট থাকে, ফ্যান থাকে, সুইচ থাকে, দেন সুইচ বোর্ড থাকে, তারপরে হচ্ছে কেবল থাকে, এবং কেবলগুলির সার্কিট ব্রেকার থাকে, দেন তারা একটু বড় সড়ো বোর্ডে যায়, আদার দেন সুইচ বোর্ড। একটু বড় সড়ো বোর্ডে গেলেই শুরু হয় সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, ইত্যাদি ইত্যাদি। তো এখন ওই রকম একটা হায়ারার্কি কিন্তু আমার এই ফায়ার ডিটেকশন সিস্টেমেও আছে, যাদের যেটা মেইন বোর্ড যেটা, সেটাকে বলা হয় ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। ওখানে যেটা মেইন আমরা জানি ওটাকে বলে এমডিবি। ওকে, এই ছাড়া এই যে ম্যানুয়াল কল পয়েন্ট অবলিক ম্যানুয়াল পুল স্টেশন, একটা জিনিস খেয়াল করো যে আমরা যে জিনিসটা দেখতেছি সেই জিনিসটার নাম হচ্ছে অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম, সেটার মধ্যে কিন্তু ম্যানুয়ালটা নিয়ে আসলাম একটু আগে। এই কারণটা ব্যাখ্যা করা হয়েছে যে যেটা অটোমেটিক ওটার ওখানেও একটা ম্যানুয়াল কল পয়েন্ট রাখতে হয়, মানে হচ্ছে হাত দিয়ে ধাক্কা দিলে একটা গ্লাস ভেঙে যায়, তারপর টান দিয়ে ওই ঘন্টাগুলি বাজিয়ে দেওয়া যায়, সেই জন্য ওটাকে বলা হয় ম্যানুয়াল পুল স্টেশন বা কল পয়েন্ট।
কল পয়েন্ট মানে ওটা দিয়ে আসলে সতর্ক করা যায়, আর ম্যানুয়াল পুল স্টেশন মানে ওটাকে আসলে গ্লাসটা ভেঙে টান দিতে হয়। আমি ছবি দেখাবো, তো তোমরা বুঝতেছো যে এটা ম্যানুয়াল সিস্টেম হাউ ক্যান বি এ পার্ট অফ অটোমেটিক, বিকজ অটোমেটিকে অ্যাটলিস্ট এতটুকু থাকতে হয়, আদারওয়াইজ ওই দেখা যাবে যে অটোমেটিক কাজ করেনি, তারপরে সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও পুড়ে গেছে। আচ্ছা, ইন্টার কানেক্টিং কেবল থাকবে, ওই দেখাবো আমরা। আর হচ্ছে যে ফায়ার ডিপার্টমেন্টের সাথে একটা ইমার্জেন্সি রেসপন্স করার মতো সিস্টেম ওখানে থাকবে। সো এই জিনিসগুলি যেগুলি বলা হলো সেটার ইন্টারকানেক্টিভিটি অনেকটা এরকম যে এফএসসিপি বা ফায়ার কন্ট্রোল প্যানেলটা থাকছে, সেই প্যানেলের সাথে কিভাবে যোগাযোগ দেখো, অ্যারোগুলি খুব ভালো করে খেয়াল করবা, এবং কিছু নতুন টার্মস আগের এখানে এটা তালিকার মধ্যে নেই কিন্তু এটা এখানে দেখানো হয়েছে। সো দেখানো হোক, তোমরা আমি বুঝাই দিচ্ছি যে এটা নতুন নতুন টার্মগুলি ওটার মধ্যে কোনো না কোনো ক্যাটাগরিতে পড়বে, কিন্তু ইউ মাস্ট মনিটর, অবজার্ভ দ্য ডিরেকশন অফ দ্য অ্যারো। দেখো একটা স্মোক ডিটেক্টর, আমরা বলেছি এগুলি সেন্সর হিসেবে কাজ করে। সো সেন্সরগুলি একটা সিগন্যাল সেন্স করে, মানে ফায়ার বা স্মোক, নো ইট ইজ স্মোক, কারণ স্মোক ডিটেক্টর সে অন্য কিছু বুঝতে পারবে না, স্মোকের উপস্থিতি পাইলে এদিক থেকে একটা সিগন্যাল এখানে দেয়। এই প্যানেল থেকে এখানে দেওয়ার মতো কোনো সিগন্যালের আসলে প্রয়োজন নেই, এটা বুঝছো কিনা? দ্যাটস ওয়াই অ্যারোটা হচ্ছে এইদিকে। একইভাবে হিট ডিটেক্টর, একটা নির্দিষ্ট পরিমাণ হিটের চেয়ে এটা যদি বাড়ে তাইলে সেটার সিগন্যাল পাঠায় এখানে যে এই জায়গাটা গরম মনে হচ্ছে। সো এটাও ওয়ান ওয়ে। আমি বলেছি যে বেসিক্যালি দু ধরনের, এছাড়া আরও অনেক ধরনের থাকে। এখানে ফ্লেম আছে, একটা বিম আছে, অ্যাসপিরেশন টাইপের আছে, ওগুলি আমরা পরে আরও ডিটেলে যাচ্ছি, এখানে অতগুলি সব রাখিনি। বলা যায় যে এই দিকেরগুলি হচ্ছে আসলে সেন্সর, এই জন্য ওয়ান ওয়ে। ওকে, আরও কিছু ডিরেক্টর হয়। বিম টিম ডিরেক্টর বলতে কী বোঝায় আমি দেখাবো, যত জায়গায় দেখাবো। সো দিজ আর ইনপুট সিগন্যাল কন্ট্রোল প্যানেলে আসলো। কন্ট্রোল প্যানেল এগুলিকে আউটপুটে দিচ্ছে কোথায় দেখো, প্রথমত বেল বা হর্ন, তার মানে সে এখান থেকে এটা ডিরেক্ট করার পর সে ঘন্টা বাজিয়ে দিবে। তো ঘন্টার ইংরেজি হচ্ছে বেল, ইউনো ইট ইজ বেল। আর হর্ন তো বুঝোই, হর্ন শব্দটা আসছে মূলত শিং থেকে, প্রাণীর যে শিং আছে, আশা করি তোমরা শিং চিনো, মহিষের শিং, গরুর শিং, এগুলি আসলে এক সাইডে তো এমনিতেই ফুটা থাকে বড় একটা, অন্য সাইডে সলিড থাকে, কিন্তু ওখানে কেটে ছোট ফুটা করে বাজানো যায়, একটা শব্দ হয়। যখন এত যন্ত্রপাতি ছিল না তখন এগুলি দিয়েই বাজাইতো। এরপরে যে তোমার মাইক টাইক বাজে যে ওখানে দেখবা হর্ন থাকে, ওটা কিন্তু ওইটার থেকেই আসলে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। আমাদের দেশের জিনিসগুলি বললাম, অনেক দেশেই এইসব মহিষ গরু হয়তো নাই, কিন্তু কিছু না কিছু প্রাণী আছে, বিশেষ করে হরিণ গোত্রের প্রাণী, তাদের শিং দিয়ে এগুলি বাজানো যায়। এনিওয়ে, যে কোনো হর্ন আসলে দেখবা যে ওই প্যাটার্ন থাকে, মানে এদিকে সরু থাকে, এদিকে মোটা থাকে, হ্যাঁ মোটা থাকে, এবং এই দিকটা ওপেন থাকে ন্যাচারালি, এই দিকটা বন্ধ থাকে। তো এখানে কেটে ছোট্ট ছিদ্র করে এটাকে ব্লো করলে এটা জোরে বেজে ওঠে। তো সবসময় যে এটা শিং দিয়ে করতে হবে তা না, এই প্যাটার্নের যে কোনো ফিজিক্যাল জিনিসই হচ্ছে হর্ন। ওকে, তো সেটা বাজানোর জন্য আমরা এই প্যানেল থেকে সিগন্যাল পাঠাচ্ছি। সো ইট ইজ অন ওয়ে। স্ট্রপ, আমি এটা তোমাদের বরং জিজ্ঞেস করব, দেখি একটু যাচাই করে দেখি। গুগল টুগল যারা সার্চ করতে চাও করো। এদিকে স্পিকার হচ্ছে তোমরা সবাই চিনো, যে সেখানে কথা বললে বা মিউজিক বাজালে বা সতর্কবাণী পড়ে শোনাইলে বা জোরে সাউন্ড করে যাই করতে চাই সেটা করা সম্ভব স্পিকার। আচ্ছা, লিঙ্ক টু ফায়ার ডিপার্টমেন্ট ইমার্জেন্সি ইউনিট, এটা হচ্ছে যে অটোমেটিক ফোন ডায়াল করার মতো। এখানে আছে এইচভিএসসি স্পেশাল প্রসেস। এইচভিএসসি বলতে বোঝায় হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। তো এটা যদি কোনো বিল্ডিংয়ের সেন্ট্রাল এসি হয় সেইটা জন্য ডাক থাকে। তো ওই ডাকগুলির মধ্যে দিয়ে কিছু ডিরেক্টর ফিরেক্টর বসানো হয়, সে কারণে তোমার হচ্ছে এই দিকের অ্যারোটা, কারণ দেখো যত ডিটেক্টর আছে সবগুলির অ্যারো কিন্তু ইনওয়ার্ড দিকে। সো দিস অ্যারো, ইনওয়ার্ড অ্যারো মানে হচ্ছে যে ওই প্যানেলগুলির ওটাকে বলে ডাক্ট, এসি ডাক্ট। তোমরা তো
সেন্ট্রাল এসির বিল্ডিংয়ে গেলেই বুঝতে পারবা। সেন্ট্রাল এসির বিল্ডিং খুঁজে না পেলে বড় বড় মার্কেটে যাবা, বসুন্ধরা সিটির মতো মার্কেটে যাবা, দেখবা যে ওখানে যে সেন্ট্রাল এসির ডাকগুলি চলে গেছে, এগুলির মধ্যে দিয়েও কিন্তু আগুন টাগুন লেগে যেতে পারে। সেজন্য সেখানে কিছু সেন্সর বসানো হয়। সো সেন্সরগুলির কারণে এটা এই ডিরেকশন। আবার ওই ডিরেকশন কেন, দেখো যে স্পেশাল প্রসেসেস, মানে হচ্ছে যে ওখান থেকে ডিটেকশন হওয়ার পরে ওগুলিকে ওখানে যত যে ব্লো আছে ওখান দিয়ে কিন্তু একটু ঘুরে ফ্যানের মতো, এবং এই জন্য বাতাসটাকে একদিক থেকে আরেক দিকে টেনে নিয়ে যায়, এগুলির ফ্লো বন্ধ করে দিতে হয়। সেজন্য এখান থেকে ওখানে সিগন্যাল যাওয়া লাগে। সো ইট ইজ বাই ডিরেকশনাল। আচ্ছা, তো সবই হলো। ইন দ্য মিড টাইম তোমরা এই স্ট্রপ যেটা, এটা গুগল সার্চ করে পেয়ে যেতে পারো। এটা হচ্ছে গিয়ে শব্দ করার সাথে সাথে ফ্ল্যাশ করতে থাকে, অ্যাম্বুলেন্সের মাথায় যেটা থাকে আর কি। দিস ইজ কল্ড স্ট্রপ। তো এরকম একটু মাঝে মাঝে তোমাদের মানে সচেতন রাখা হয় যাতে ঘুমিয়ে টুমিয়ে না যাও। সো এইটা স্ট্রপটার অর্থ তো আমি বলে দিলাম। এখন তোমরা আমাকে বলো যে চিৎকার করতেছে ফাইন, তার সাথে আবার এরকম আলো জ্বালানোর কি দরকার? এটা আমাকে, এটাই হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। দেখি কেউ বলতে পারো কিনা, বলো। একটা অ্যাম্বুলেন্স যখন আসে স্যার প্রচুর উম, জোরে সেটা বাঁচতে থাকে, আবার এই আলোর ফ্ল্যাশটা কি জন্য দরকার, বলো। স্যার, যারা কানে শোনে না তাদের জন্য স্যার। এক্স্যাক্টলি, যারা হিয়ারিং ইম্পেয়ার্ড বলে, যাদের হিয়ারিং ইম্পেয়ার্ড পার্সনগুলির জন্য এগুলি লাগে, যাতে তারা ওই শব্দটা শুনবে না। জোরে ফাটিয়ে অন্যদের কান ফাটিয়ে দিলা, কিন্তু তারা তো শুনলো না। সো মেইনলি সে কারণে ওটা করা হয়। ওকে, স্ট্রবের উদ্দেশ্য হচ্ছে একই সাথে শব্দ এবং এটা করা। থ্যাংক ইউ। আচ্ছা, তো এই যে যে বক্সটা দেখাইলা, সেই বক্সটা তো আই মিন ওই দিক থেকে ওটা হচ্ছে আমরা একটা, তুমি বলতে পারো যে একটা ফ্লো ডায়াগ্রাম, কোন দিক থেকে সিগন্যাল যাবে কোন দিকে আসবে, কিন্তু বাস্তবে আহ, কিরকম থাকে জিনিসটা আর একটু মানে একটু মোর প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে সেই কন্ট্রোল প্যানেল, তুমি ইউ ক্যান কল ইট এফএসিপি। এফএসিপি, দ্যাট ইজ ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। এটা দেখো। এখন এর পরের অংশটা দেখো, যে বাম দিকে আমরা ওখানে ওই কন্ট্রোল প্যানেলে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি। কন্ট্রোল প্যানেলের পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি। পাওয়ার সাপ্লাইটা এখানে দেখো, একটা তো কনস্ট্যান্ট পাওয়ার সোর্স আছে, অর্থাৎ এসি থেকে নিচ্ছে। আরেকটা হচ্ছে নিচে যে ইমার্জেন্সি, ব্যাটারি থেকে নিচ্ছে। তো এটা হলো, আমরা বলতে পারি যে ইউ নো হোয়াট ইজ ইমার্জেন্সি। আচ্ছা, তো কেন এটা হচ্ছে, যে তোমরা জানো যে ইলেকট্রনিক যন্ত্রপাতিতে আমার পাওয়ার লাগে হচ্ছে ডিসি। সো এটার মধ্যে যে যন্ত্রপাতিগুলি আছে ওগুলির জন্য আমার ডিসি পাওয়ারই লাগবে। কিন্তু এই এসিটা নিয়ে, আমরা যেমন ফোনে আমরা এসি দিয়ে চার্জ দিই, কিন্তু ফোনের মধ্যে তো আর এসি নাই, ডিসি লাগে। সেজন্য যে ফোনের চার্জারের গোড়ার যেটা, ওটাই হচ্ছে তোমার এটা ডিসি করে দিচ্ছে, তাই না? আমরা তো জানি যে ওখানে ইউএসবি পোর্ট দিয়ে চার্জগুলি দেওয়া যাচ্ছে। তো ওই মাথাটা তো ডিসি আর কি। এনিওয়ে, তো সেরকম এই এসি সাপ্লাইটাও কিন্তু ডিসি দিচ্ছে, কিন্তু ব্যাটারি ছাড়া, শুধু ডাইরেক্ট সে কনভার্ট করে সে দিয়ে দিচ্ছে। কিন্তু যখন ঘটনা ঘটবে তখন অনেক সময় এই পাওয়ারটা থাকে না, বা অন্য কোনো ঘটনা ছাড়াই এই পাওয়ারটা চলে গেল, যায় তো অনেক সময় লোডশেডিং হয় না, তখন এটাকে অ্যানালাইজ করার জন্য ইমার্জেন্সি অবশ্যই থাকতে হবে। ইমার্জেন্সি থাকতে হবে। এই ফাঁকে তোমাদের একটু বলে নিই যে এইখানে যত ধরনের এই যে পাওয়ার কেবল দেখা যাচ্ছে, একই সাথে সেগুলির মধ্যে সিগন্যাল কেবলও কিন্তু আছে। যে পাওয়ার কেবলও আছে, সিগন্যাল কেবলও আছে। বোথ দ্য পাওয়ার অ্যান্ড দ্য সিগন্যাল কেবল মাস্ট বি ফায়ার অ্যাট লিস্ট রিটার্ডেন্ট, আর সম্ভব হলে রেজিস্ট্যান্ট। কি বলেছি, এখানকার ইউজ করার সমস্ত কেবলগুলি হয় অগ্নি প্রতিরোধী হবে, অথবা আগুন লাগাকে বিলম্বিত করে দিবে। এই টার্মগুলি কেন আসতেছে? probably it is for the first time we are using this term. ফায়ার রেজিস্ট্যান্ট মানে আগুনে তারগুলি পুড়ে না, আর ফায়ার রিটার্ডেন্ট মানে হচ্ছে আগুন লাগাকে
বিরুদ্ধে সে অ্যাটলিস্ট কিছুক্ষণ টিকে থাকতে পারে। এগুলির সাথে দাম জড়িত। নর্মাল পাওয়ার কেবল যদি ইউজ করি সেগুলি সহসা পুড়ে যাবে, বাট সেগুলি কম্পারেটিভলি সস্তায় পাওয়া যাবে। রিটার্ডেন্ট যদি হয় তাহলে অ্যাটলিস্ট 30% দাম বেশি লাগবে বাংলাদেশে এখন যে অবস্থা বাজারে। আর যদি রেজিস্ট্যান্ট হয় তাহলে এটা আরও অনেক বেশি দাম লাগবে, দ্বিগুণ বা তারও বেশি দাম লাগবে। তো এখানে কথা হচ্ছে যে এই কোনো কিছু কি আসলে রেজিস্ট্যান্স আছে? আসলে কোনো কিছুই রেজিস্ট্যান্স নাই। আমরা রোগবালাই হলে কি করি? আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু কেউ কি আমাদের মানে কি বলে যে মানে যেটাকে বলা হয় যে মানে এভার লাস্টিং লাইফ, সেটা তো কেউ ফিরাই দিতে পারবে না। কাজে কোনো তারই আসলে আগুনের প্রতিরোধী না, কিন্তু সেটাকে সম্ভাব্য অনেকক্ষণ ধরে আগুনের বিরুদ্ধে ফাইট করার যে শক্তিটা দেওয়া, ওটা দিলেই হয় আর কি। ওকে, সো ওই তর্কে আমরা যাচ্ছি না। তুমি যত খরচ করে তার করবা, আগুনকে যদি সহসা নিভানো না যায় তাইলে একটা সময়ের পরে বিল্ডিংয়ের কংক্রিট পর্যন্ত পুড়ে যাবে, সবই পুড়ে যাবে আর কি। তো সেটা আমরা যাইতে পারছি না। সেই জন্য আমরা যেটাকে রেজিস্ট্যান্ট বলছি, এগুলি আসলে তখন একটা কথা আসে যে তার ফায়ার রেটিং কত, অর্থাৎ আগুনের বিরুদ্ধে কত ঘন্টা সে থাকতে পারবে। বিল্ডিংয়ের সব কিছুই মিনিমাম 2 ঘন্টা থেকে শুরু করে 4 ঘন্টা 6 ঘন্টা এরকম আর কি। বিশেষ 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 জিনিসগুলি এইভাবে তার রেটিং হলেই চলে, অর্থাৎ কিনা কংক্রিট বা তার যে স্ট্রাকচার যেটা আছে সেটা ওই একেবারে প্রথম দিকেই যদি শেষ হয়ে ধসে পড়ে তাহলে তো মুশকিল। সেজন্য সেগুলি একটুখানি করা থাকে, হেভি থাকে। আই মিন ওইটাকে বলে ফায়ার রেটিং। কোনোটা একটু বেশিক্ষণ থাকে, কোনোটা একটু কম থাকে। তো এই তারটার ক্ষেত্রে এগুলি 2 ঘন্টায় যদি থাকে তাইলেই আমরা ওটাকে রেজিস্ট্যান্স বলে দিই। আর রিটার্ডেন্টটা হয়তো 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা এতক্ষণ আসলে আগুনের মধ্যে টিকতে পারে। ওকে, এবার এই কথাটা তাহলে তোমরা মনে রাখবা যে নর্মাল তার ইউজ করা যাবে না। আরও একটু বলে দেই যে তাহলে আমাদের একটা লাগবে, যে গাইডলাইন লাগবে যে কোন ক্ষেত্রে কোন তার ইউজ করব। গাইডলাইনটা হচ্ছে যে এইখানে যে ডিটেকশন সিস্টেম দেখতেছো, মনে রাখতে হবে যে সিস্টেমের নামই হচ্ছে ডিটেকশন। এটা কিন্তু আগুন লাগার আগে। তো সেখানে তো অবশ্যই তোমার ফায়ার রিটার্ডেন্ট তার ইউজ করতে হবে। ফায়ার রিটার্ডেন্ট তার ইউজ করতে হবে। তো তুমি একটু ভালো করে মাথা ঘামালে তুমি বুঝতে পারবা যে ফায়ার রেজিস্ট্যান্স তার না হলেও চলবে। একটু চিন্তা করে দেখো, কারণ বিল্ডিংয়ে আগুন চোখে দেখা যাচ্ছে না, সেই অবস্থায় এ কাজ করবে। আগুন বিল্ডিংয়ের চোখে দেখা যাচ্ছে, সেই অবস্থায় এর কিন্তু কাজ করার কিছু নেই। অনেকে হয়তো এখনই বুঝতে পারছে না, স্যার কি বলে আগুনের জিনিস আবার বলে আগুনের বিরুদ্ধে কাজ করবে না। আসলে যখন আগুন লেগে যাবে তখন এই ডিটেকশন সিস্টেম আর কাজ করবে না, অ্যালার্ম কাজ করার দরকার নাই। তখন হচ্ছে পানি টানি দিয়ে বা ফোম দিয়ে বা অন্য যেভাবে হোক নেবানো যায়। বুঝছো কি না? এটা হলো টিকার মতো। তারপরে যদি রোগ হয়েই যায় তখন কিন্তু টিকা কোনো কাজে লাগে না। তোমরা জানো যে রোগ ধরা পড়ার পরে টিকা দিয়ে কোনো লাভ হয় না। তো ওরকম তোমার যখন আগুন লেগে গেছে সেটা দেখা যাচ্ছে, তখন হচ্ছে সাপ্রেশন সিস্টেম চলে আসবে। কাজেই এই তারগুলি খুব বেশি অগ্নি প্রতিরোধ হয়ে কী লাভ? বিল্ডিংয়ে যখন আগুন লেগে গেছে এই তার এমনি কোনো কাজ সিস্টেমই কাজ করবে না, কাজ করে কোনো লাভ নাই। এ হলো ধোঁয়া আর হিট ডিটেক্ট করে। তো আগুন লেগে গেছে এটা দিয়ে করবা কি তুমি? কোনো লাভ নাই। তো সেই জন্য দেখো সুন্দর একটা গাইডলাইন এমনিতেই আছে, সেটা হচ্ছে যে এই তারগুলি জাস্ট ফায়ার রিটার্ডেন্ট হলে হয়, অর্থাৎ কিছুক্ষণ আগুনের তাপ থেকে রক্ষা করতে পারবে তারে। আগুন যখন ফুল লেগে যায় তখন এই তার থাকুক না থাকুক কিচ্ছু আসে যায় না। কিন্তু বিল্ডিংয়ের ফায়ার পাম্পের তার, বিল্ডিংয়ের ফায়ার লিফট থাকে, ধর 10টা লিফট আছে বা 10টা, দুটোই লিফটই ধরো না কেন, অনেক সময় তার একটা থাকে ফায়ার লিফট। আর যদি 4টা 5টা 10টা হয় তাহলে তো একটা লিফট অবশ্যই ফায়ার লিফট থাকে। এর মানে কি, তখন চাইলে উপর থেকে এই আটকে পড়া মানুষকে লিফটে করে নামিয়েও নিয়ে আসা যায়। শুনলে অবাক মনে হবে, কিন্তু সেটা করা যায় যদি লিফটটাকে সেইভাবে ডিজাইন করা যায়। মানে লিফটের ডাক্টের মধ্যে ধোঁয়া ঢুকে গেলে লোকগুলি ওখানেই মারা যাবে। সেজন্য সাধারণ একটা গাইডলাইন থাকে যে যখন আগুন লাগবে তখন লিফট ইউজ করবেন না। এটা বিভিন্ন লিফটের ওখানে লেখা থাকে, দেখো এটা ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এটা হলো সাধারণ লিফটের জন্য।
কোনো হাই রাইজ বিল্ডিংয়ে মানুষকে ইভ্যাকুয়েট করার জন্য ফায়ার লিফট থাকে। ফায়ার লিফট থাকলে লিফটটার ডিজাইন আলাদা হবে, ওই লিফটের মধ্যে কোনোভাবেই ধোঁয়া ঢুকতে পারবে না, এবং অন্য লিফটে কিন্তু ঠিকই ঢুকবে। তো এবং অন্য লিফট থাকবে নর্মাল পাওয়ারে চলবে, আর এই লিফট থাকবে ইমার্জেন্সি পাওয়ারে চলবে। এবং এই লিফটের যে কেবলগুলি আছে সেই কেবলগুলি অবশ্যই ফায়ার রেজিস্ট্যান্স। এই ফায়ার রেজিস্ট্যান্স কেবলগুলির জন্য এখন আরেকটা নাম আমি বলছি, এক্সট্রা একটা নাম বলবো। এই নামটাকে বলা হয় ফায়ার সার্ভাইলেন্স কেবল। তো এখন তোমার কাছে তো সবসময় মনে হবে ভালো ভালো জিনিসটা লাগাই না কেন। তো ভালো ভালো জিনিসটা লাগাইতে গেলে দাম যদি দ্বিগুণ তিনগুণ হয়ে যায়, সো এটা অনেক কস্টলি হয়ে যাবে। তো সেই জন্য আমাদের আগুন জ্বলা অবস্থায় বিল্ডিংয়ে যে কটা জিনিস চালু রাখার দরকার আছে, আগুন লেগে যাওয়ার পরে যতটুকু দরকার আছে, তো বুঝতেছো অল আর রিলেটেড টু ফায়ার ফাইটিং। তো বিল্ডিংয়ে ফায়ার ফাইটিং সংক্রান্ত যে জিনিসগুলি চালু রাখার দরকার আছে, ওই জিনিসগুলিতে ফায়ার সার্ভাইলেন্স বা রিটার্ড রেজিস্ট্যান্স কেবল দেওয়া হবে, দেওয়া উচিত, দ্যাট ইজ দ্য গাইডলাইন। আর ডিটেকশন সিস্টেমগুলিকে রিটার্ডেন্ট, আর বাকি বিল্ডিংয়ে যা যা আছে সেগুলিতে নর্মাল কেবল দিলেও ক্ষতি নাই। সো বলছি কিছু ছবি টবি দেখাবো। এই যে যে প্যানেলের কথা বলছিলাম, সো প্যানেল ইজ লাইক দিস। এখানে আসলে নানা রকম কোম্পানির নানা ইয়ে দেখানো হয়েছে। এটা যেমন দেখো, এটা দেখো যে সেটা হচ্ছে এই যে এখানে যে ডট ডট ফোটা ফোটা আছে। পরবর্তীতে আমি আরও ব্যাখ্যা করব, বুঝতে পারবা যে মূলত জোনিং করলে ওই যেখানে লালটা জ্বলে উঠবে ওই জোনটা ডিটেক্ট করতেছে, ওখানে কিছু একটা ঘটছে, তুমি এখান থেকে বুঝতে পারবা। এই যে এখান থেকে সে মনে করো যে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 8, তো 32টা জোন আছে এখানে। ধরো তো কোথাও আগুন লেগে গেলে কোন জোনের আগুন লেগেছে, তো সেটা তুমি ইজিলি বুঝতে পারবা। এখন আরও ভালো এটা করা যায়, ফুললি ডিজিটাল ডিসপ্লে করা যায়, যে তোমাকে বলেই দেবে জোন নাম্বার অত অমুক অমুক, সেটাও করা যায়। এখানে ডিসপ্লেটাকে অনেকটা রাখা হয়েছে ম্যাট্রিক্স ফর্মে। হ্যাঁ, ম্যাট্রিক্স ফর্মে রাখা হয়েছে। তোমরা এখানে একটা টেলিফোনও দেখতে পাচ্ছ, ওই টেলিফোনটা কিন্তু তোমার হচ্ছে যে ওই প্যানেল যদি নিজে নিজে ডায়াল করতে চায় সেটা পারে। তার মানে এই সিস্টেমের মধ্যে নাম্বারটা ইনপুট দেওয়া থাকে। অনেকের কাছে মনে হবে যে সেই নাম্বারটা যদি সে অটোমেটিক ডায়াল করে তাহলে হ্যান্ডসেটের দরকার হচ্ছে না। নো, অটোমেটিকটা পাঠানোর জন্য আসলে হ্যান্ডসেটের দরকার নেই। হ্যান্ডসেটটা বরং বলতে পারো যে এটা হচ্ছে ম্যানুয়াল ইন্টারভেনশনের জন্য। মানে ঘটনা ঘটলে এটার মধ্যে এই জিনিসগুলি কিন্তু ডিসপ্লে করতেছে কোথায় কি হয়েছে। নট অনলি দিস, সে আসলে তার ডেজিগনেটেড নাম্বারে সে অটোমেটিক ডায়াল করতে পারে। সেই ডায়াল করার জন্য এইটা যথেষ্ট না, কারণ এটা তো বাইরের একটা সেট, হাতের। তার যে আসল মেকানিজম, ফোন মেকানিজম, সেটা তো ভিতরে আছে। এটা রাখা হয় ম্যানুয়াল ইন্টারভেনশন। মানে কোনো লোক যদি এই প্যানেলের কাছে এসে এখান থেকে সরাসরি ডায়াল করতে চায়, তাহলে এটা ধরলেই ডেজিগনেটেড, এটা উঁচু করলেই ডেজিগনেটেড নাম্বারে তোমার হচ্ছে কল চলে যাবে আর কি। এই ওকে। সো দেখো, জাস্ট এই পেজে যা বলছিলাম সেটাই এখানে দেখাচ্ছে, যে ডিজিটাল ডিসপ্লেও করা যায়। ওই লেখা ভাসতে থাকবে যে কোন জোন থেকে কিভাবে আসছে, এইগুলি দেখা থাকবে। তবে সাধারণত দেখা যায় যে এই ধরনের প্যানেল একটু বড় থাকে। আর ধরো একটা 10তলা বিল্ডিং, 10তলা বিল্ডিংয়ে এখন এরকম প্যানেল কয়টা থাকবে? দেখো, কাজের সুবিধার জন্য এই ধরনের প্যানেল একটাই থাকতে হবে, একটাই থাকতে হবে। কিন্তু তুমি মনে করো সেই প্যানেলটা ধরো নিচতলায় আছে, তো অন্যান্য তলায় কোনো মানুষের দেখার জন্য এটা রেপ্লিকা বোর্ড ইউজ করা যায়। ওগুলিকে বলে রিপিটার প্যানেল অর রিমোট অ্যানাউন্সিয়েটর। ওকে, সো এইখানে একটা ডিসপ্লে কিন্তু আসলে কন্ট্রোল করতে পারে না, এগুলো মনিটরের মতো আর কি। বোঝা গেছে কিনা? তো এটা বিভিন্ন ফ্লোরে বসিয়ে দেওয়া যায়, কিন্তু কোথায় ঘটনা ঘটছে সেটা কিন্তু এখানে ঠিকই দেখা যায় আর কি। তো এইভাবে তোমার ওকে। তো আবার আমরা একটু রিপিটেশনে আসতেছি যে এই যে এফএসিপিতে 2 টাইপের হয়। একটা হলো কনভেনশনাল, যেটা হচ্ছে জোন নাই, মানে আগুন যেখানেই লাগুক সে শুধু বলবে লাগছে। আর আরেকটা হলো অ্যাড্রেসেবল, শুধু লাগছে না, কোন ফ্লোরে কোথায় কোন সাইডে ডানে না বামে সেগুলিও এর মধ্যে দেখাতে পারবে। তো এগুলি থেকে আমরা এটা 2 টাইপের করলাম। তোমরা অবশ্যই বুঝতে পারছো
যে যেগুলি ম্যানুয়াল সেটার মধ্যে এই অ্যাড্রেসেবল করা তো সম্ভবই না, এটা বুঝতে পারতেছো। হ্যাঁ, যে অ্যাড্রেস লেখা সম্ভবই না, কারণ একটা ম্যানুয়াল জিনিসের ও কীভাবে ওগুলি করবে। কিন্তু অটোমেটিক হতে হবে আগে, তারপরে চাইলে তাকে অ্যাড্রেসেবল এবং কনভেনশনাল করা যায়। তাহলে আমরা বলতে পারি যে আম, আগে আসতে হবে আমাকে অটোমেটিকে, অটোমেটিকটার মধ্যে আবার আবার একটা কনভেনশনাল হতে পারে যার মধ্যে কোনো জোন টোন নাই, পুরাটাকে আসলে একটা সিঙ্গেল জোন ধরে। আর এখানে জোন, এই জোন করতে গেলে কিন্তু ডিটেক্টরগুলিকে আসলে জোনের মধ্যে বসাতে হবে, জোন অনুযায়ী সার্কিট হতে হবে। তো এটা শুধু মুখের কথা না, আমি তোমাদের ওটা বোঝানোর জন্য আহ, কি না বলে সার্কিটগুলি দেখিয়ে দেবো আর কি। হ্যাঁ, তো এবার তাহলে একটু ওখানে যাই। আচ্ছা, বর্ণনায় না যাই, তোমরা এটা দেখে নিও। মানে তো কনভেনশনাল কি আর অ্যাড্রেসেবল কি আমি তো বলেছি। তো সেটার বর্ণনাটা বাদ দেই। এবার তুমি একটু সার্কিটটা দেখো যে এখানে এটা হলো কনভেনশনাল সিস্টেম, এখানে জোনটা করা হয় নাই। সার্কিটটা দেখো, তারপরে বোঝার চেষ্টা করো যে কি করে এই এটাকে জোনিং যে করছি না সেটা বলা হচ্ছে। দেখো, ওকে দেখো, এইখানে প্রথমে আসি যে এইগুলি হচ্ছে ডিটেক্টর। হ্যাঁ, একটা ডিটেক্টরকে আরও ডিটেক্টরকে আরও ভালো করে তার পুরাটা দেখার মতো ছবিও আমি দিব পরে, একটু পরে দিচ্ছি। তো এটা শুধু বলে রাখি যে এগুলিকে ছাদে লাগানো হয়। নিচ থেকে দেখো এখান দিয়ে ধোঁয়া উঠলে যেখানে অনেকগুলি ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ভেতরে হচ্ছে ডিটেক্টরের মেকানিজম আছে, সেই মেকানিজমে ধোঁয়া গেলে সে এখন এখানে হচ্ছে একটা হলো যে সিরিজের পর সিরিজ লাগানো হলো। মনে হবে যে যদি এভাবে সিরিজে থাকে তাইলে এর কোনো একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্যগুলি কাজ করবে কিনা, কিন্তু আসলে সিরিজের পরে লাগানো হলো, তারা আসলে প্যারালাল, এটা বুঝতে হবে। এটা কিভাবে বুঝবা, যে এই তার দুটো সোজা চলে গেছে, এই দুটো তার থেকেই পাওয়ার নিয়ে আসে, আবার এরাও দুটো তার থেকেই পাওয়ার নিয়েছে, এরাও দুটো তার থেকে পাওয়ার নিয়েছে, এরা পাওয়ার নিয়েছে। তার মানে এই প্যানেল যে পাওয়ারটা এদিকে দিচ্ছিল সেই পাওয়ারগুলি সব এরা নিচ্ছে, সবাই। সো একটা নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নাই, ইউ নো দ্য প্যারালাল কানেকশনের যে সুবিধা। এবং এভাবে লাগালে ওটাকে বলে সিগন্যালিং লাইন সার্কিট বা এসএলসি লুপ। এসএলসি লুপ এসএলসি লুপ এটার মধ্যে দেখো নিচে প্যানেলগুলি সরি ডিটেকশনগুলি পাল্টাচ্ছে, মানে এটা অন্য ধরনের। এটা যেমন আমরা দেখতেছি, ওই যে বললাম কোনোটা হিট, কোনোটা ডিটেক্টর, কোনোটা বিম থাকে, সবগুলি কিন্তু আসলে এখানে বলা হয় নাই। সো আমি একটু জাস্ট ধৈর্য ধরো, সবগুলি প্যানেলের আবার প্যানেলের না তো ডিটেক্টরের আবার বর্ণনা দিব। আর অ্যাড্রেসে বলে হয় কি, এই জোনগুলিকে ও করে কি একেবারে এইটার মধ্যে রেকর্ড করে ফেলে যে অমুক জায়গা থেকে এই ঘটনাটা ঘটেছে। ওখানে হচ্ছে জোন মানে তো আমরা বুঝি যে আমি এরিয়া হিসাবে কাজটা করলাম, যে এই এরিয়ায় এখানে হচ্ছে এইটার যে ডিটেক্টর, আর এটা ডিটেক্টর একরকম না কিন্তু। তো যেহেতু ডিটেক্টর বিভিন্ন রকমের হয়, গোটা ডিটেক্টরগুলির চেহারা টেহারা আর একটু পরে দেখো। এখানে প্যানেলের একটা বর্ণনা দিচ্ছি, তো মানে এটা কোন ধরনের এটা কোন ধরনের, তো এটা তো আমরা জানতেই পারবো, অসুবিধা কি। তো আবার অ্যালার্মগুলিও আমি ওখান থেকে কানেক্ট করবো ইনপুট আউটপুট হিসাবে আর কি। কিন্তু অ্যাড্রেসেবলে হচ্ছে যে ওটাকে আমাকে একটা লোকেশন দিয়ে বলে দিবে যে এইটা অমুক ফ্লোরের অমুক ফ্লোরের অমুক জায়গায়, এইভাবে বলবে আর কি। তো জায়গাটাকে আইডেন্টিফাই করা বা করতে পারার ক্যাপাসিটি, এইটা হচ্ছে গিয়ে অ্যাড্রেসেবল। আর সেটা করতে না পারার যে আয়োজনটা, সেটা হচ্ছে আমার
নন অ্যাড্রেসেবল বা কনভেনশনাল। তো এইখানে জোন যখন আমরা করি, এই জোনগুলিকে আবার দুই ধরনের ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে ডিটেকশন জোন, আর একটা হচ্ছে গিয়ে অ্যালার্ম জোন। কঠিন কোনো বিষয় না আসলে, জাস্ট ইনপুট আউটপুট। মানে ইনপুটে যে জোনগুলি থাকে তাকে বলে ডিটেকশন জোন, আর আউটপুটে যে জোনগুলি থাকে তাকে বলে অ্যালার্ম জোন। এবং অবশ্যই জাস্ট একটু ওয়েট করো, যে ডায়াগ্রাম দেখাবো তখন আরও বুঝতে পারবা যে ডিটেকশন জোন কোনটা এটা। আচ্ছা, এখানে একটা যেহেতু ডিজাইন করতে হবে তো একটু ধারণা দেওয়া আছে যে 200 স্কোয়ার মিটার মতো একটা সবচেয়ে কম পরিমাণে একটা জোন হওয়া উচিত। এটাকে যদি আমি লিমিট না করি তাহলে বিল্ডিং যত বড়ই হোক সবাই তো চেষ্টা করবে এক জোন দিয়ে কাজ সেরে দিতে, তাহলে কিন্তু উদ্দেশ্য সাধন হবে না। উদ্দেশ্য সাধন হবে না, বিকজ উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি যে এটা মনে করো গোটা পৃথিবীকে তুমি বললা কি একটা মাত্র ঠিকানা দিয়ে দিলে, তখন কি লোকজনকে তুমি খুঁজে পাবে? খুঁজে তো পাবে না। তো ঠিকমতো মানুষকে অ্যাড্রেস করতে গেলে তোমার নিশ্চয়ই জোন ছোট করতে হবে। আমরা সবাই জানি যে সেক্ষেত্রে জোন হলো ছোট করতে হবে, এই আর কি, তাই না? যে এখন আমরা একদম চলে যাই মহাদেশ থেকে দেশ, দেশ থেকে বিভাগ বা প্রদেশ, সেখান থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, গ্রাম, গ্রামের মধ্যে পাড়া পর্যন্ত চলে যায়। যত ছোট করি তত আইডেন্টিফাই করতে পারি। তো এইখানে ওরকম যে জোন করতেছি আমি বোঝার জন্য যে কোন জায়গায়, সেটাকে একটু ছোট না করলে ওই উদ্দেশ্য ইয়ে হবে। তো এইখানে দেখো তোমার মোটামুটি ওই জিনিসগুলি বুঝতে পারবে। সেটা হচ্ছে যে সে এখানে একটা জোন আছে, সেই জোন হয়তো বিল্ডিংয়ের কোনো একটা ফ্লোরকে সে হচ্ছে কাভার করতেছে, কিন্তু মনে রাখতে হবে যে ফ্লোর বড় হলে একটা ফ্লোরেই একাধিক জোন হতে পারে। আর এই জোন হয়তো আরেকটাকে কভার করতেছে, এই জোন হয়তো আরেকটা কভার করতেছে, এই জোন হয়তো আরেকটা কভার করতেছে, বাট জোন 5 হচ্ছে এই সিঁড়ি এলাকাটাকে কভার করতেছে। এখন এইটার জন্য আই এম সরি যে তোমাদের আসলে আর্কিটেকচারাল বা সিভিল ড্রয়িং সম্পর্কে ধারণা দেওয়ার সুযোগ এই কোর্সে নাই। তবে আশা করি তোমাদের কোনো একটা কোর্স আছে ড্রয়িং ট্রয়িং শেখানো হয়। এটা কিন্তু ড্রয়িং কোর্স না, মানে এই কোর্সের প্রিরিকুইজিট হচ্ছে যে সেখানে সিভিল বা আর্কিটেকচারাল ড্রয়িং শিখে এখানে আসতে হয়। তা না হলে তো আমরা দেখতেছো আমরা কি পড়াচ্ছি, আমরা সব ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বসানোর চেষ্টা করতেছি। তো তারা কিন্তু যদি ড্রয়িং যদি না জানো, ওটা কেন বলছি যে তাহলে তোমার সেই সমস্ত কোর্সে, বিশেষ করে আর্কিটেকচারাল কোর্সে এই ধারণা দিয়ে দেওয়ার কথা যে একটা বিল্ডিংয়ে সিঁড়ি লাগে এবং সিঁড়ি কোথায় লাগে। তোমরা অনেকে বলবো যে সিঁড়ি হচ্ছে গিয়ে কি, সেটা কি আমরা চিনি না, আমরা হচ্ছে গিয়ে পা দিয়ে হেঁটে উঠে যাই যেটা, ওটাই সিঁড়ি। নো, আমি বলছি যে সিঁড়িটা কোথায় লাগে, কেন লাগে, কয়টা সিঁড়ি লাগে, এই রুল কি। আমরা যেমন এখানে ডিটেক্টরের রুল বলবো, এখন সিঁড়িরও তো আমার রুল লাগবে, তো সেটা তো আমরা শিখাবো না। কোনো বিল্ডিংয়ের তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা সিঁড়ি দেখিয়ে দেয় না যে এখানে হবে, ওটা আর্কিটেক্ট তার একটা নিয়ম মেনে এটা করে। তো সেই নিয়মটা আমি যেহেতু ইলেকট্রিক্যালের কাজই করি, আর তো সেই নিয়মগুলি আমি জানি, তো তোমাদের সেটা বলার চেষ্টা করছি। বাট তোমরা, আমি বলতে চাচ্ছি যে তোমরা সেটা মোর ডিটেল জানতে পারবে হচ্ছে কোনো ড্রয়িং কোর্সে। দেখো ওখানে হচ্ছে বিল্ডিং যদি ছোট হয় তাহলে মিনিমাম একটা সিঁড়ি লাগে, সিঁড়ি ছাড়া বিল্ডিং বানানো যাবে না যদি দোতলা হয়। আর মাল্টি স্টোরেট হলে সিঁড়ির সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে, মিনিমাম একটা। এই তলাগুলি বাড়তে থাকলে তখন গিয়ে হচ্ছে তোমার একাধিক সিঁড়ি লাগবে, এবং একাধিক সিঁড়ির মধ্যে একটা সিঁড়িকে ফায়ার সিঁড়ি হিসাবে ডিক্লেয়ার করতে হবে। ফায়ার সিঁড়ি যেটা ডিক্লেয়ার করতে হবে, ওই সিঁড়িতে তোমার হচ্ছে গিয়ে বাতাস ঢুকতে পারবে না, দরজাগুলি খোলা থাকতে পারবে না। যখনই আগুন লেগে যাবে সিঁড়ির দরজাগুলি ওই ধোঁয়াকে ওখানে ঢোকানোর হাত থেকে বাঁচাবে। আর যেটা নর্মাল সিঁড়ি সেটা খোলামেলা থাকলে কোনো সমস্যা নাই। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো তোমরা যদি চারদিকে নজর টজর দাও দেখবা যে কি অবস্থা। আমাদের দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলিতে দেখবা জানালার বাইরে থেকে বেরোনোর জন্য একটা সিঁড়ি দিয়ে দিছে,
বলে ফায়ার এক্সিট, এগুলি মন্দের ভালো, মানে মানুষ আগে ঝাঁকে ঝাঁকে মরে যেত সেটার জন্য, কিন্তু এগুলি কোনো স্ট্যান্ডার্ড সিঁড়ি না, সিঁড়ি ওভাবে হতে পারবে না ওই সমস্ত বিল্ডিংয়ে। বাকি কোনো সিঁড়ি বানানোর কোনো জায়গা নাই, সেই কারণে ওইভাবে করা হয়েছে। কিন্তু সিঁড়ির স্ট্যান্ডার্ড অনুযায়ী এটি কাভার হওয়া থাকার কথা, এবং ওখান দিয়ে খোলা সিঁড়িতে তো ওখানে ধোঁয়া চলে আসবে, ওই ধোঁয়া টোয়া আসতে পারবে না। আহ, আচ্ছা, এখন এই অ্যালার্ম জোন হচ্ছে ওই যে বলছিলাম যে এটা হলো আউটপুট জোন। একটা কথা যদি তোমরা মনে রাখো আমার খুব ভালো হয়, যে অল্পে বুঝতে পারবা, সেটা হচ্ছে যে ওই যে কয়টা যে কয়টা তোমার ডিটেকশন জোন আছে, ধরো একটু আগে 5টা ডিটেকশন জোন দেখালাম, 4টা ফ্লোরে 4টা, সিঁড়ি এলাকা নিয়ে একটা। তো ওইখানে তোমার ওই 5টাই তুমি হচ্ছে অ্যালার্ম জোন করে দাও না, অসুবিধা কি? তো এরকম হতে পারে, আমরা এটা নিয়ে তর্ক করতেছি না। তবে ঘটনা হচ্ছে যে এই অ্যালার্ম জোন ইচ্ছা করলে কমিয়ে নিয়ে আসা যায়, কতগুলি ডিটেকশন জোন নিয়ে একটা অ্যালার্ম জোন করা যায়। কারণ বুঝতেছো যে আমি ওই ডিটেকশন করতে চাচ্ছি সূক্ষ্মভাবে, যে এখানে এরকম হয়েছে। এখন আমি যে ঘন্টাটা পিটাবো সেটা আমি 2-3 জনে একসাথে পিটিয়ে দিলাম, আমার অসুবিধা কি? দ্যাট ইজ দ্য পয়েন্ট। সেই জন্য জোনগুলি সাধারণত হচ্ছে কম হয়, মানে কতগুলি ডিটেকশন জোন নিয়ে একটা অ্যালার্ম জোন হয় আর কি। এইটা হচ্ছে তার ফিলোসফিটা আর কি। সেই জন্য তুমি তো খরচও বাঁচাবা, কাজ হয়ে গেলে হয়ে গেল। হ্যাঁ, কাজ হয়ে গেলে হয়ে গেল। তোমার এবার আসো আমরা পরে যাই, যে একটা বিল্ডিংয়ের ফিজিক্যাল প্রপার্টি অনুযায়ী এই যে নিচের জিনিসগুলি হয় আর কি। আচ্ছা, তো ডিজাইন স্টেপ তো এখান থেকে বলা উচিত আসলে, যে সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগেই কিন্তু এই যে বললাম যে সিঁড়ি কয়টা হবে দেখো, তার মানে ওই বিল্ডিংয়ের অনেক কিছুর উপর ওটা ডিপেন্ড করবে না, বিল্ডিংয়ের অনেক কিছু বলে দিবে যে এগুলি কয়টা 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 কখন কোথায় হবে। সো এইখানে দেখো যে ওই জোনগুলির সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। সাইটিং যেটাকে বলে, যে কোথায় কোথায় আমরা প্লেস করব, এটাকে বলে সাইটিং। জায়গাগুলি সিলেকশন, ডিটেক্টরগুলি কীরকম হবে, অ্যালার্মগুলি কী হবে ইত্যাদি, এগুলি হচ্ছে আমাদের চিন্তার বিষয়। তো সেটার বিষয়টা শুধু লিস্ট করে দিলে হবে না, আজকে যতদূর পারি দেখাচ্ছি সেগুলিও, যে কীভাবে বসে, দুটো একটা রুল অন্তত বলার চেষ্টা করব এবং দেখিয়ে দেবো ডিজাইনে। তো বিল্ডিংটা কত উঁচু, কারণ তার উপরে তোমার সিঁড়ি টিড়ি এগুলি ডিপেন্ড করতেছে, কোন কোন সিস্টেম রাখতে হবে, ফ্লোর কয়টা, এরিয়া কয়টা, স্প্রিংকলার বলে যে জিনিসটা আছে সেটা থাকবে কি থাকবে না, মানে যেটা ফেটে যেয়ে পানি পড়ে আগুনটা নিভায় দেয়। তারপর অ্যালার্মের টাইপ কি, এগুলি থাকতেছে। তো ঠিক আছে, আসো আমরা আমরা কি করার চেষ্টা করছি, যে এই যে এপিসিপি ছিল তার সাথে যে এইদিকে 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 যা জিনিসগুলি ছিল সেগুলি একটা একটা করে বোঝার চেষ্টা করতেছি। এরপর আছে ম্যানুয়াল কল পয়েন্ট। তোমাদের কিন্তু আগেই বলেছি যে ম্যানুয়াল সিস্টেমে তো এটা থাকবেই, অটোমেটিক সিস্টেমে কিন্তু এটা থাকে। ম্যানুয়াল সিস্টেমে যত পরিমাণে থাকে অটোমেটিক সিস্টেমে অত পরিমাণে হয়তো থাকবে না, এই হলো যা পার্থক্য। তোমরা কোনো বিল্ডিংয়ে এরকম অবশ্যই দেখে থাকবা যে এরকম দেওয়া থাকে, এটাই হচ্ছে সে ম্যানুয়াল কল পয়েন্ট। পুল ডাউন মানে এটা ধরে নিচে টান দিলেই কিন্তু তোমার অ্যালার্মটা বেজে উঠবে। তারপরে লিফট অ্যান্ড পুল, তার মানে আগে এটা উঠাই ফেলতে হবে, তারপরে টান দিলে এটা বাজবে। আর এটা তো দেখতেই পাচ্ছ যে এই এই জায়গাটায় প্রেস করতে হবে। এই ধরনের জিনিস থাকে, এগুলি হচ্ছে একটা ডিজাইন নেওয়া হয়েছে, সেখানে এই ধরনের ম্যানুয়াল কল পয়েন্টগুলি কোথায় কোথায় লাগানো তোমরা সেটা একটু দেখতে পারো, আন্দাজ করতে পারো। তো আন্দাজ করতে পারো, দেখো যে সবগুলি কিন্তু বসানো হয়েছে এক্সিটের কাছাকাছি। যেমন এটা হচ্ছে কিচেন এক্সিট, আমি এগুলি ব্যাখ্যা করতেছি। যে মনে করো এটা যদি এখানে লাগানো থাকে, দ্য প্রবলেম ইজ যে এই যে যে ম্যানুয়াল কল পয়েন্ট, তো ধরো এখানে আগুন লেগে গেছে, কেন এটা রাখা হয় দেখো, এখানে ধরো আগুন লাগছে, এই কিচেনে যে লোকটা আছে সেই লোকটা তোমার হচ্ছে ফায়ার ডিটেক্টর, স্মোক ডিটেক্টর, অ্যালার্ম কি যা আছে সব কিছু করার আগে সে নিজেই চাক্ষুষ দেখে ফেলছে, কোনো কিছু করার দরকার নাই। সে এটাকে প্রেস করে, এখানে যদি কোনো ফায়ার এক্সটিংগুইশার থাকে, নেভানোর কোনো কিছু থাকে, সেইটা দিয়ে সে কাজ শুরু করে দিবে। আর না থাকলে এটাকে প্রেস করে সে বেরিয়ে আসবে, বুঝছো কিনা? দ্যাট ইজ দ্য প্রসেস।
কি করবে, আগুন, ধোঁয়া বা হিট সেগুলি ডিটেক্ট করার জন্য কিন্তু যন্ত্রপাতি থাকে, ধরো সেইগুলি কোনো কিছুই অ্যালার্ম বাজায়নি, কিন্তু লোকটা চাক্ষুষ দেখছে, তখন কিছু ওগুলির জন্য বসে থাকবে দেখি তো ওটা বাজে কিনা, নো, সেই বাজিয়ে দিবে। তো সেই জন্য আমরা কিচেনে একটা রাখতেছি, কিন্তু এটা যদি এক্সিটে না রেখে এখানে রাখি তাহলে ওইটা বাজাইতে যাওয়ার কারণে সে আগুনে পুড়তে পারে, অথবা আগুন এত বেড়ে গেল সেখানে যাইতে পারলো না। দ্যাটস দ্য রিজন যে মানুষ তো সবসময় এটা যেন এক্সিটের কাছে পায়, এক্সিট বেরোয় যাওয়ার ওই দিকটাই যেন সে পায় এটা। তখন তুমি বলতে পারো যে তাহলে তাহলে এটাকে বাইরে দিব, ভিতরে দিব কেন? আমরা চাচ্ছি না যে ডিটেকশন লেভেলে ও আসলে দৌড়ায় পালিয়ে যায়, সেটা আমরা চাচ্ছি না। চাচ্ছি যে সেটা বাজাবে লোকজনকে ডাকার জন্য, আর সে ওই কিচেন থেকে ফাইট করার চেষ্টা করবে। তো তার তো ট্রেনিং থাকতে হবে। কিচেনে তোমরা জানো যে পানির ব্যবস্থা থাকে কিচেনে, সেই পানি দিয়ে সে এটা নেভানোর চেষ্টা করবে, অথবা এসব জায়গায় ইয়ে থাকে, এক্সটিংগুইশার থাকে, সেটা দিয়ে সে নেভানোর চেষ্টা করবে। সে যদি ফেল করে তখন সে আসলে দৌড়ায় পালাবে। এই পালিয়ে সে কোন দিকে যেতে পারে, এইটা হচ্ছে তার ধরো একটা সিঁড়ি। সো দেখো সিঁড়ির মুখে একটা থাকছে, এটা ধরো হচ্ছে আরেকটা এক্সিট, এটা বাইরের দিকে একটা এক্সিট আছে। আমাদের দেশে গার্মেন্ট স্টাইলে জানো যে বিল্ডিংয়ের বাইরের দিক দিয়ে ওই দিকে চলে যায়। তো ওটা আসলে অ্যালাউড না, কিন্তু ওই এটাকে বলে রেট্রোফিটিং, মানে বিল্ডিংগুলি আগে বানানো হয়ে গেছে, তারপর সেখানে গার্মেন্টস দিছে। তো এখন ওইসব জায়গায় যেহেতু বেরোনোর জন্য একাধিক সিঁড়ির রিকোয়ারমেন্ট আছে, এখন সিঁড়ি তো আছে একটা, তখন কি করবে, তখন ওই দিক দিয়ে সিঁড়ি বের করে দিছে। তো এরকম যদি হয় তাহলে সেখানেও থাকতে হবে, যেন লোকজন ভেগে যাওয়ার সময় যদি অলরেডি অ্যালার্ম বাজতে না থাকে তাহলে যেন সে টান দিয়ে এটাকে অন করে দিতে পারে আর কি। এই তো এইটার যে রুলের কথা, রুলটা হচ্ছে যে ম্যাক্সিমাম 45 মিটার ডিস্টেন্সের মধ্যে এটার একটা করে থাকতে হবে। যদি এই ডিস্টেন্স কমে যায়, মনে করো যে এটা যদি 50 মিটার হতো, তো মাঝখানে এখানে কোনো একটা বসাইতে হতো আর কি। তো মোটামুটি তোমরা নিয়মটা বুঝতে পারছো। আর মাটির থেকে সেটা 1.2 টু 1.6 মিটার উপরে হতে হয়। এটার কারণটা তোমরা বুঝতে পারছো, মানুষের নাগালে থাকার জন্য, মানুষের নাগালে থাকার জন্য। তো বাংলাদেশের এভারেজ মানুষ এই 1.6-এর চেয়ে সামান্য একটু বেশি হয়, তাই না? আমরা জানি যে 1.6-এর থেকে মানুষ একটু বেশি হয় বাংলাদেশের এভারেজ মানুষ। তো মোটামুটি মানুষের নাগালের মধ্যেই এটা থাকতে হবে। এর চেয়ে নিচে কম দিলে আবার যে নিচু হয়ে করতে হয়, সো এটা ঝামেলা। এই সিঁড়িটা নিয়ে একটু তোমার বলে দেখি, হয়তো এই ডায়াগ্রামের সাথে হয়তো সামঞ্জস্যপূর্ণ না, তবু বলছি তোমাদের যে বিল্ডিংয়ে তোমার হচ্ছে ফায়ার ফায়ার স্টেয়ার বা আগুন লাগা অবস্থায় কোন সিঁড়ি ইউজ করবে, সেই সিঁড়িটার ধর্ম হচ্ছে যে সেটা খোলা জায়গায় থাকতে পারে না, এরকম প্রোটেক্টেড হতে হবে, এরকম এরকম। এবং এখানে যদি একটা ডোর থাকে তাহলে সেই ডোরটা এই দিকে খুলতে হবে, যেন মানুষ প্যানিকড অবস্থায় আসা অবস্থায় সে ধাক্কা দিয়ে খুলে ফেলতে পারে। এই দিকে না, এই দিকে খুললে হবে না, তাহলে মানুষকে টানতে হবে, টানাটা কঠিন, বিকজ পিছন থেকে ভিউজ জোরে ধাক্কাচ্ছে। এটাকে অটোমেটিক এনক্লোজার থাকতে হবে, মানে লোকজনের চাপ চলে গেলে আবার এসে যেন সে বন্ধ হয়ে যায়। আর এগুলি তো কংক্রিটারি হতে হবে, যার হচ্ছে ফায়ার রেটিং 4 ঘন্টার মতো, আরও বেশিও হয় সেভাবে বানালে। আর এটারও তাহলে ফায়ার রেটিং থাকতে হবে। এই যে অন্য কাঠের দরজা দিলে হবে না, অন্য দরজা স্টিলের দরজা দিলেও হবে না, এটাকে অগ্নি নিরোধী স্টিলের দরজা দিতে হবে, যেটা অনেক ঘন্টা টিকে থাকে। যদি বলো সেটা কত, সেটাও বিভিন্ন রকম আছে, 3 ঘন্টা 4 ঘন্টা এরকম আছে। আর এই জায়গাটা তাহলে হচ্ছে মানুষ এটা যখন আসবে তখন এই বাড়িতে অন্য জায়গায় আগুন লেগে গেলেও এই সিঁড়িটার মধ্যে আগুন লাগবে না, সো মানুষ বাঁচতে পারবে, সফোকেশন হবে না। এখন এটা যদি 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং হয়, প্রত্যেকটা ফ্লোরে এই ডোরটা লাগবে, কারণ কোনো একটা ফ্লোরে কাঠের ডোর আছে, ওখান দিয়ে পুড়ে যে ভেতরে সমস্ত ধোঁয়া এখানে ঢুকে গেল, তখন সিঁড়ি দিয়ে মানুষ নামলেও কোনো লাভ হবে না, সিঁড়িতেই মরে পড়ে থাকবে। মনে রাখতে হবে যে বাংলাদেশে অগ্নি দুর্ঘটনা ঘটলে যত মানুষ মারা যায় তারা বার্ন থেকে মরে খুবই কম, বার্নে মরার সংখ্যা কম। দুটো কারণে বেশি মরে, ওয়ান ইজ সাফোকেশন, ধোঁয়া গিলে ফেলে তারপর মরে যাচ্ছে নিঃশ্বাস নিতে না পেরে। 2 হচ্ছে তোমার হচ্ছে পদদলিত হয়ে ধাক্কাধাক্কি করে আসার সময়, এই 2 কারণে বেশি মরে। 3rd হচ্ছে সরাসরি বডি বার্নে মরে। তবে বিশেষ কিছু আগুন আছে, ধরো যে কেমিক্যালে বিস্ফোরণ ঘটে ছড়িয়ে পড়েছে, নিমতলিতে হয়েছিল অনেক আগে, তারপরে যে কিছুদিন আগেও হলো গত বছর এই যে পুরানো ঢাকার এখানে, এগুলিতে হচ্ছে
মানুষ মারা গিয়েছে বেশি, বিকজ অফ কেমিক্যাল টাইপের হয়, চট করে ছড়িয়ে পড়েছে, ডাইরেক্ট বার্ন হয়ে গেছে। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট বার্ন কম হয়, এই সমস্ত কারণে বেশি ঘটে। এনিওয়ে, তো তোমাদের যেটা বলছিলাম যে ওই যে ওগুলি একটু দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ স্মোক ডিটেক্টর, দেখতে পাচ্ছ স্মোক ডিটেক্টর। এটা এই জন্য সবসময় এটাকে উপরের দিকে রাখতে হবে, অলের সাথে লাগালে হবে না, এটা উপরের দিকে লাগাতে হবে। এবং ধোয়া যাতে নিচ থেকে উপরে ওঠার সময়, দুটো দেখতে দুই রকম, দেখো এটা একরকম, এটা একরকম, কারণ এইটা আসলে আবার দুই টাইপের হয়, দুটোই কিন্তু স্মোক, হিট কিন্তু আলাদা, কিন্তু স্মোকের এবার টাইপ দুটো আছে, একটা দেখো আয়োনাইজেশন টাইপ হয়, আর একটা হচ্ছে যে অপটিক্যাল বা ফটো ইলেকট্রিক টাইপ হয়, সেজন্য দেখতে দুটো দুই রকম আর কি। ওকে, এগুলিকে একটু সাবধান থাকতে হবে যে খামাখা আবার যেন বেঁচে না ওঠে আর কি। ফলসালাম হলে তো সমস্যা, তখন মানুষ তো বারবার বিরক্ত হবে অথবা। আচ্ছা, এখানে দেখো সেই এগুলিকে বসানোর নিয়ম আর কি, স্মোক ডিটেক্টরগুলি কীভাবে বসাতে হয় এটা জানলেই তো তুমি ডিজাইন শিখে গেলাম। একটা থেকে সেন্টার ডিস্টেন্স হবে 10.6 মিটার, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে 10.6 মিটার, বাট তার রেডিয়াসটা হবে, একটা রেডিয়াস হবে 7.5 মিটার। তো রেডিয়াস হলে তার ডায়ামিটার হচ্ছে তোমার 15, তার মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 15 দিলে এই লাইনটা আর এই লাইনটা মিশে যেত, টাচ করতো, টাচ করলে কিন্তু মাঝখানে একটা বড় ভয়েড তৈরি হতো, সেটা যাতে না হয় সেই জন্য এটা মনে রাখলেই তোমাদের হবে। কি বলেছি যে 7.5 মিটার ডায়া নাও, ডায়া 15, কিন্তু ডায়া 15 আমি যদি এখন সেন্টার টু সেন্টার 15 দিই, 15 দিলে ওই যে মাঝখানে ভয়েড তৈরি হবে, এই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি হবে। যদি এরকম করি আর কি, এরকম এরকম টাচ করে যদি দেই, টাচ করে দিলে মাঝখানে এই যে প্রোটেকশন পাবে না, এই যে এখানে একটা জায়গা থেকে প্রোটেকশন হবে। প্রোটেকশন পাওয়ানোর জন্য এই যে 10.6 সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে আর কি, যাতে এখানে ওভারল্যাপ হয়ে যায়, ওভারল্যাপ হয়ে মিলে যায় আর কি। অন্যভাবে মনে রাখতে পারো যে যে প্রোটেকশন জোন আমরা তৈরি করব তার ডায়াগোনাল ডিস্টেন্স হচ্ছে 15, এটা এটা চিন্তা করতে পারো, তার ডায়াগোনাল ডিস্টেন্স 15। এক মিনিট, একটু তোমরা জরুরি ফোন আসছে। আসসালামাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি ভালো আছি। জি, মিটিং এর পরে আরো দুটো মিটিং শুরু হয়েছে আর কি, আপনার পরে আরো দুইটা মিটিং করছে, ওই কারণে হয়তো আমি ফোনটা ধরতে পারি। কি আপনাদের কি কখন আসছে যান? হ্যাঁ ঠিক আছে, জি ঠিক আছে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জি জি জি, আসসালাম আসসালাম। ওকে, এখন এরপরে যেটা আসতেছে যে এটা যে আমরা বসাবো। হ্যাঁ হ্যাঁ এটা তো একই জিনিস, তুমি এই চারটার মধ্যে যে এরিয়া, এটার সেই এরিয়া তো, মানে যদি এটাকে হচ্ছে বড় করো তাহলে অবভিয়াসলি এখানে ফাঁকা তৈরি হবে, যে একটা জিওমেট্রির বিষয় না। এইটাকে যদি তুমি আরো বড় করতে চাও, মানে এতটুকু আমরা চাই যে এতটুকুই হোক, যে এই প্রোটেক্টেড এরিয়াটা, এইটাকে প্রোটেক্টেড এরিয়া, এগুলি তো কাল্পনিক, এই জিনিসগুলি তো কাল্পনিক, রাইট? তো আসলে ওই যে যে ড্যাশড এরিয়া দেখতেছো, এই যে একটু গাঢ় কালার, ওইটাই তোমার আসলে এই যে এই এরিয়াটা, এইটা, রাইট রাইট। তার মানে তুমি অন্যভাবে বলতে পারো যে একটা, যখন আমি একটা 7.5-এর আমি যখন একটা সার্কেল নিব, সেই সার্কেলের মধ্যে সর্বোচ্চ যে স্কোয়ারটা আমি আঁকতে পারি, সর্বোচ্চ, সর্বোচ্চ যে এর চেয়ে বড় তো আর আঁকতে পারবো না, পারবো? এর চেয়ে বড় আঁকতে গেলে এটা বড় করতে হবে। তো তোমার মূল প্রোটেক্টিভ জোন আসলে সর্বোচ্চ অত হতে পারবে, এই হলো যে বিষয়টা, বুঝছো, বুঝতে পারছো এবার? এই এই আর কি। আচ্ছা,
আহ, তো এখানে তোমার আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এর সেন্টার থেকে 2 মিটার একটা এরিয়া নিয়ে আমরা বলতেছি ডু নট place a detector within 1 meter of an air vent, air conditioner or any other air inlet circulating system। তো 2 মিটার কি করে আসলো? এই যে আমরা বলছি উইদিন 1 মিটার। আচ্ছা, উইদিন 1 মিটার মানে হচ্ছে যে তাহলে একটা রেস্টিং পয়েন্ট থেকে ওইদিকে 1 এদিকে 1 মানে 2 মিটার হলো। তুমি আবারও বলি যে এই যে যে সার্কেল, এটা কাল্পনিক, কেউ তো দেখবে না এই সার্কেলটা, এই সার্কেলটা কেউ দেখবে না। তুমি এই ডিজাইনটা করার পরে ছাদের দিকে তাকাও, দেখলে তো তুমি শুধু এটা আর এটা দেখবে, আর তো কিছু দেখবে না। বাকি সব প্রোটেক্টিং জোন টোন, যে ফায়ার এই লাইটিনিং প্রোটেকশন সিস্টেম, ধরু এটা হচ্ছে বজ্র, হ্যাঁ লাইটিনিং প্রোটেকশন সিস্টেমের মতো তোমার ওই যে যে সার্কেলগুলি সব কাল্পনিক না, এটা তো তো তুমি আসমানে দেখবে না যেরকম একটা, তো সেরকম এখানে এগুলি কিচ্ছুই দেখবে না, এটা হলো কাল্পনিক। মানে তুমি ওই যে ধরে নিচ্ছ, তা বলতেছি যে এগুলি কিচ্ছু দেখছো না, দেখছো হচ্ছে তুমি দুটো, এই একটা ডিটেক্টর, এই একটা ডিটেক্টর, তাদেরকে তুমি সেন্টার টু সেন্টার এত ডিস্টেন্সে কিন্তু বসাবে না। বসাবে কিন্তু ওই যে 10.6, কিন্তু এত বসালে তো ওই যে এখানে দুটো এখানে দুটো দিলে হলো হয়ে যাবে। কিন্তু জাস্ট আমরা জাস্ট বলতেছি যে আরও আর একটা রেস্ট্রিকশন, মানে এই সমস্ত রেস্ট্রিকশনগুলি সুপার ইম্পোজড হয়ে বসাতে হবে, সেটা বোঝাচ্ছি আর কি। সমস্ত রেস্ট্রিকশন তোমাকে যদি কেউ 10টা রুল দেয়, 10টাই যদি তুমি স্যাটিসফাই করো, কি হয় জানো, একটার থেকে মাপ আসলো 7, আরেকটার থেকে মাপ আসলো 5, তোমাকে কিন্তু 5ই নিতে হবে আর কি। তো ওখানে দেখানো হয়েছে যে এই ডিস্টেন্স 10.6 মিটারের বেশি হবে না। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমি তো এই সার্কেল মার্কেট কিছু দেখছি না, আমি দেখছি এইটা এইটা। এখন এইটা থেকে এই দিকে 1 মিটারের মধ্যে, এটা থেকে এই দিকে 1 মিটারের মধ্যে, মানে এখানে যে এই যে যে এরিয়াটা, যেটাকে আমরা বলতে পারি যে প্রোহিবিটেড এরিয়া, মানে নিষিদ্ধ এলাকা, এই এলাকার মধ্যে কোনো ইয়ে থাকতে পারবে না। তোমার হচ্ছে যে এইসব জিনিস থাকতে পারবে না, মানে এয়ার ভেন্ট, এয়ার কন্ডিশনিং এর এয়ার আউটলেট ইত্যাদি ইত্যাদি। তো কারণটা বলি তোমাকে প্রথমত ওগুলি দিয়ে তো বাতাস বেরোতে থাকে, তাহলে তো ধোঁয়াটাকে এই এটার কাছে আসতে দেওয়ার চেয়ে সেটাকে টেনে অন্যদিকে নিয়ে যাবে, এটা কার্যকর হবে না। তুমি বসিয়েছো একটা পারপাজে, তো ধোঁয়াকে ঠেলে আরেক দিকে দিচ্ছে, হবে না। তো তোমার হয়তো এখানে নিয়মটা আসলে বলা উচিত অন্যভাবে। সেটা হচ্ছে যে দ্য রেফারেন্স শুড বি দ্যাট আউটলেট, ওই আউটলেটের থেকে 1 মিটারের মধ্যে বসাতে পারবা না। আর এটাকে যদি আমি রেফারেন্স বলি বলি এর এইদিকে 1 মিটার, এর দিকে মিটার, এগুলির মধ্যে ওগুলি কিছু থাকতে পারবে না। তাইলে সে বুঝছো একটা বিল্ডিংয়ের ভেতরে তুমি ছাদে বসাতে যে তুমি দেখলে এখানে একটা এসির আউটলেট, তোমরা জানো যে এসির আউটলেট থাকে ওই যে ক্যাসেট টাইপ, মানে ফল সিলিংয়ের উপর থেকে এসি নেমে আসে দেখবা। ধরো এখন এইখানে একটা আছে, তো এখন তুমি এই যে মাঝখানে যখন এটা বসাবা একটা, তাহলে ওই যে খেয়াল রাখতে হবে ওখান থেকে 1 মিটার কমপক্ষে আছে কিনা, 1 মিটার কমপক্ষে আছে কিনা, এই হচ্ছে বিবেচ্য বিষয় আর কি। সে তো ও আমরা এইটার কারণে ওগুলি সরিয়ে দিতে পারবো না, সেটা আসলে কারণ এগুলি হচ্ছে হেভি জিনিস, আর এটা ছোট্ট একটু জিনিস, এটা দেখতে একটা ছোট্ট বাটির মতো। ওকে, এতটুকু একটা বাটির মতো, যে ধরো তোমার হচ্ছে 3 ইঞ্চি ডায়ামিটার একটা বাটির মতো যেগুলি দেখতে। আর এগুলি তোমরা জানো যে এসির আউটলেট কত থাকে, এগুলি মনে করো যে তোমার কম করে হলেও 2 ফিট গুণ 2 ফিট, হ্যাঁ, এবং আরও অনেক ক্ষেত্রে বড় হয়। তো ওগুলি তো ওগুলির জায়গায় থাকবে, এগুলি বসানোর সময় একটু সাবধানে ওগুলি বসাতে হবে আর কি। আদারওয়াইজ আচ্ছা, এই 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 যে স্মোক তার এখানে আসার কথা, সেগুলিকে সে বাতাস ফ্লো হয়ে অন্যদিকে নিয়ে যাবে। তো আমি আশা করতেছি অনেকের মনের মধ্যে এইখানে প্রশ্ন দেখা দিয়েছে যে আবার যে বললাম যে এসির ওগুলির মধ্যেই বিম বসিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে এই নিয়ম আমরা মানব কিনা। এই জন্য একটু মানে ভিজুয়ালাইজ করতে হবে, রিয়েলাইজ করতে হয় যে কোন কানটা কেন কি করতেছি। এটা তো হচ্ছে ইয়ে বিদ্যা না, মানে দোয়া দুরুদ পড়ার মতো যে আমি কিছু পড়ে নিলাম, ওখানে 10.6 মিটার, এখানে 2 মিটার, এরকম না তো বিষয়টা। আমাকে বুঝতে হবে কেন এটা নিছি, কেন এটা নিছি। এইটা নিয়েছি সর্বোচ্চ প্রোটেক্টিভ এরিয়া, এর চেয়ে বেশি হলে হলো তৈরি হবে, এর চেয়ে বেশি এই জন্য দিতে পারছি না, সেই জন্য 10.6 মিটার। এখানে আমি 1 মিটার নিয়েছি বাতাস যাতে এটা ঠেলে না দিয়ে যায়। কিন্তু মনে করো একটা এসির ডাক্ট আছে, সেন্ট্রাল এসির ডাক্ট আছে, এরকম মনে করো সেন্ট্রাল এসির ডাক্ট আছে, ডাক্টটা এইরকম ধরো চলে গেছে, বলছি যে কিছু ডিটেক্টর আছে এই ডাক্টের ভেতরে বসানো হয়। তো ডাক্টের ভিতরে বসালে সেখানে তুমি এই নিয়ম কীভাবে মানবা, কারণ এই ডাক্টটা হয়তো 1 ফুট বাই 1 ফুট, আর এটা তো 2 মিটার। 2 মিটার তো অনেক দূরে, এটা 7 ফুটের মতো। 2 মিটার অলমোস্ট 7 ফুটের, 6.5 ফুট, 2 মিটার হচ্ছে 6.5 ফুট। তো তুমি এখানে এটা 1 ফুট বাই 1 ফুট, তাহলে তখন ওই ডিরেক্টর এটার মধ্যে যে বসাবা তুমি, তো সেটা কি এই নিয়মকে মেনে করবো কি না মেনে করবো?
সো ভিতরে বসানোর কথা বসাবো আমি, কারণ এই ডাক্ট হচ্ছে বদ্ধ, বদ্ধ জায়গার মধ্যে আমি বসালে সেটাকে ধোয়া হলে তো ওই বদ্ধ জায়গার ভেতরেই তো থাকবে, ধোয়া তো ওই ডিটেক্টরের মুখ দিয়েই আসবে। উদ্দেশ্য হচ্ছে যে যেই জিনিসকে ডিটেক্ট করতে চাই তার ফ্লো যাতে এই ডিটেক্টরের মুখ থেকে সরে না যায়, সেই জন্য এটা হলো ওপেন জায়গার জন্য এই নিয়ম, যে অন্য কোনো ইয়ের ভেন্ট মানে এক্সিটটা এর কাছাকাছি না থাকে। যখন খোদ ডাক্টের মধ্যে বসাবো তখন এই নিয়ম প্রযোজ্য না, কেননা এটা তো তুমি বুঝতেছো এটা হলো কন্ট্রোল ফ্লো আর এটা হচ্ছে ফ্রি ফ্লো। ফ্রি ফ্লোর মধ্যে বাতাস তাকে ঠেলে ঠুলে অন্যদিকে নিয়ে যেতে পারে, কন্ট্রোল ফ্লো যাবে কোথায়? সে তো যে কোনো একদিক থেকে আরেক দিকেই যাবে, অন্য কোনো দিকে যাওয়ার তার কোনো পথ নাই। কাজে আমি যদি এইখানে ডিরেক্টর বসাই তাহলে ধোঁয়া যদি এর মধ্যে দেখা দেয় সেই ধোঁয়া এর মুখের উপর দিয়ে আসতেই হবে, তার আর কোনো পথ নাই। সো রেস্ট্রিকশনগুলি বলতেছে, আরেকটা রেস্ট্রিকশন হচ্ছে ছাদ থেকে কতটা নিচে দেওয়া যাবে। ওই যে ওটা দেখো যে যদি বিম হয়, এটা কিন্তু উপর থেকে বিমটা অনেক সময় ছাদের মধ্যে ঝোলানো থাকে দেখছো, তার থেকে কিন্তু একটু নামিয়ে দিতে হবে, একটু নামিয়ে দিতে হবে এই কারণে যে এটা না করলে বিমের কারণে ওটাকে বাধাগ্রস্ত হতে পারে। এখন তখন তুমি বলবো তাহলে কি এটা আমি ঝুলিয়ে দিব? রেস্ট্রিকশনটা হচ্ছে যে 7 থেকে 25 মিলিমিটারের মধ্যে যেন মুখটা না পড়ে, আর 7 থেকে 600 মিলিমিটার ক্রস করে যেন নিচে নেমে না আসে। তার মানে এটা যেন খুব বেশি উপরে উঠে না যায়, এটা হলো এর এই সাইজ দিয়েই নির্ধারণ করা যায় এটা সহজে। আর এটা যাতে খুব নেমে না যায়, মানে দড়ি টড়ি দিয়ে আমি ঝুলাই না দিই, তাহলে তার সেফ এরিয়া হচ্ছে তোমার 25 মিলিমিটার থেকে 625 এটা 600 মিটারই, তার মানে এই দুটোর যে ডিফারেন্স 575 এতটুকু জায়গার মধ্যে থাকাটা হচ্ছে নিরাপদ আর কি। এটা তো গেল ভার্টিক্যালি, হরাইজন্টালিও কিন্তু বিম থেকে একটা ডিস্টেন্স লাগবে। হরাইজন্টালি ডিস্টেন্স লাগবে, বুঝছো কিনা? কারণ ওই যে এইসব জায়গার কথা বলছি, বিম বিম সে ধরো এখানে যে ভেন্ট থেকে যেমন ডিস্টেন্স লাগতেছে ভেন্ট থেকে, ওরকম বিম থেকেও ডিস্টেন্স লাগবে। আদারওয়াইজ ওই বিমের আমি কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু ভার্টিক্যাল, উপর থেকে নিচে, সাইড থেকে বলতেছি, ওটা একটা থাকতে হবে। আদারওয়াইজ ওখানে একটা আড়াল তৈরি হবে, ইয়ে থেকে আড়াল তৈরি হবে ওই যে বিমের কারণে ধোঁয়াটা বিমে বেঁধে চলে। আমি দেখাচ্ছি যে মনে করো যে এখানে একটা বিম আছে, এখন এখানে বিমটা শেষ হলো, বিম যেহেতু একটা চওড়া থাকবে তো এই দিক থেকে ধোঁয়া আসতেছে, ধোঁয়া আসতে আসতে ঠিক এখানে যদি আমি ডিরেক্টর বসাই এটার কারণে বিমটা যেহেতু ছাদ থেকে নিচে নামানো আছে এটা হবে না, কিন্তু আমি যদি এটা একটু দূরে সরাই দিই তাহলে কিন্তু ধোঁয়া এটা ক্রস করে এদিকে সেখানে লাগবে। এই কাছে লাগলে ধোঁয়া কিন্তু সরাসরি খাড়া কিন্তু উঠবে না, সে তো বুঝতেছো যে সে তো ফ্রি ফ্লো, ফ্রি ফ্লো একদম কাছে এসে লাফ দিয়ে তো উপরে উঠবে না, সে একটু একটু পরে যে এসে ছাদে টাচ করবে, ওই হলের মধ্যে যাতে না পড়ে সেজন্য ওখানে একটা রেস্ট্রিকশন আছে। আচ্ছা, এক্স্যাক্টলি 10 বেজে গেছে। এটার তো কোনো শেষ নাই বুঝতেছো, বিকজ আমরা যদি এখন টেনে টেনে হিট ডিটেক্টর শেষ করে দেই লাভ কি? আমার তো আরও ডিটেক্টর আছে। তো তোমাদের শুধু বলে রাখি যে এই যে যে স্মোক ডিটেক্টর পর্যন্ত আমরা শেষ করলাম, হিট ডিটেক্টর কিন্তু স্মোক পায় না, স্মোক সে দেখেও না, স্মোক এখান দিয়ে ঘোরাঘুরি করলেও কোনো লাভ হবে না। সে আসলে টেম্পারেচারও না, সে দেখে হিট, মানে হিট তো তোমরা জানো এনার্জি, টেম্পারেচার হচ্ছে মাত্রা, তো এইটা সে দেখে। তো ঠিক আছে, আমরা এখানে শেষ করি।